আসসালামু আলাইকুম এসএসসি 27 ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো বলো তো? আজকে আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তির লেকচার 3 স্টার্ট করব। লেকচার 1 এবং 2 তে আমরা একদম বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছি। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের 70% শেষ, এবং আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা না, দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষমতা আর কর্মদক্ষতা। সো ক্ষমতা আর কর্মদক্ষতা এই দুইটা টপিক যদি আমরা শেষ করতে পারি, আমাদের বাকি থাকবে আর জাস্ট 10% থিওরিটিক্যালি। তো মোটামুটি আমাদের ক্লাসটা 4টা লেকচারে শেষ হবে। আমরা যেটা বলেছিলাম থিওরিটা, সেটা লেকচার 3 আজকে স্টার্ট হচ্ছে। এরপরে সিকিউ আর এমসিকিউ দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সো চলো আমরা দেরি না করে শুরু করি হচ্ছে কি আমাদের চ্যাপ্টার নাম্বার 4। ওকে, কালিকে অনেক বেশি, কালিটা একটু কমায় নেই। হ্যালো। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। কি আছে আমাদের দেখা শুরু করি। ক্ষমতা ফার্স্টে আছে হচ্ছে আমাদের ক্ষমতা। আচ্ছা, এখন আমাদের অনেকেরই একটা বিষয়ে মানে কথা বলার টাইমে এরকমটা বের হয়ে যায় যে আমরা শক্তি আর ক্ষমতা এই দুইটা বিষয়কে মিলাই ফেলি অনেক সময়। শক্তি আর ক্ষমতা এই দুইটা জিনিস কিন্তু কখনোই কোনোভাবে সেম না, ঠিক আছে? শক্তি মানে কি? আমরা শক্তির তো অনেকগুলো রূপ দেখছি। অ্যাকচুয়ালি শক্তি মানে আমরা কি বলছিলাম? শক্তি হচ্ছে বেসিক্যালি কোনো একটা সিস্টেমের কাজ করার সামর্থ্য, যে মানে ওই সিস্টেমটা কত ভালো কাজ করতেছে, এই বিষয়টা আমরা হচ্ছে শক্তি দিয়ে ডিপেন্ড করি। যে আমরা বলি যে একটা সিস্টেম যদি কাজ করে, তাহলে তার কাজ করার সামর্থ্য, যেটা কাজ করার সামর্থ্যটাকে শক্তি আমরা বলতেছিলাম, তাই না? তো এই কাজ করার সামর্থ্য শক্তি, যেটা এই শক্তিকে আমরা বিভিন্ন টাইপের সিনারিওস হিসেবে চিন্তা করেছিলাম যখন আমরা গতিশক্তি, বিভব শক্তি, এরকম বিভিন্ন টাইপের শক্তি দেখছিলাম আর কি, তাই না? স্প্রিং এর মধ্যেও আমাদের কিন্তু শক্তি ছিল, স্প্রিং এর বিভব শক্তি আমরা তাকে বলেছিলাম। আচ্ছা, তো শক্তি বোঝার পরে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষমতা বিষয়টা কি। তাহলে মানে যার শক্তি বেশি তার ক্ষমতা কি আসলেই তত বেশি? মানে এভাবে কি আমরা চিন্তা করতে পারি কিনা যে ক্ষমতার সাথে শক্তি, মানে একটা জিনিস বা একটা লোক অনেক বেশি শক্তিশালী, দ্যাট মিনস কি সে অনেক বেশি ক্ষমতাবান। মানে এই টাইপের কিন্তু বাঙালি, আমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু শক্তি, ক্ষমতা, এই জিনিস, বল, ঠিক আছে, শক্তি, শক্তি, এই দেখো শক্তি, ক্ষমতা, তারপরে বল, অনেকের কাছে এই তিনটা জিনিস অনেক সময় কাইন্ড অফ সিমিলার মনে হয়, বা তারা মানে জিনিসটাকে সিমিলার ফিল করতে চায়। বাট এই তিনটা জিনিস কিন্তু কখনো সেম না, তাই না? আমরা বল চ্যাপ্টারে পড়ছি যে অ্যাকচুয়ালি বল মানে কি, তারপরে এই চ্যাপ্টারে আমরা পড়ছি অ্যাকচুয়ালি শক্তি মানে কি, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষমতাটা কি, ঠিক আছে? সো ফিজিক্সের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে আলাদা আলাদা তিনটা বিষয়, যে তিনটা বিষয় কিন্তু আমাদেরকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিস থেকে যায়, ঠিক আছে? তো চলো আমরা একটু মানে থিওরিটিক্যালি আলোচনা করা শুরু করি যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা মানে কি, ঠিক আছে? আমাদের এই যে ক্ষমতা মানে কি, আমরা তো আসলে ক্ষমতা নিয়ে কথাবার্তা বলবো। তো কাজ করার হার, কি বলছে ভাইয়া? কাজ করার হার। আমরা যখনই হারটার নিয়ে কথা বলি, হার, হার মানে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো কিছু হচ্ছে, বা সময়ের সাপেক্ষে আমি কোনো কিছু ক্যালকুলেট করতেছি, ওই বিষয়টা হচ্ছে আমাদের হার হিসেবে আসে যখন আমাদের ওই সময়টা একক সময় হিসেবে কাউন্ট হয়, একক সময় হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে? কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা কি বলি? ক্ষমতা বলি। আচ্ছা, কাজ করার হারের সাথে শক্তির, কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার, এই জিনিসটা তোমরা কি বুঝো? কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার। মনে আছে আমরা যখন গতিশক্তি পড়ছিলাম, আমরা গতিশক্তির ক্ষেত্রে এরকম একটা সূত্র বলছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। দ্যাট মিনস শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি যদি এরকমটা হতো, যে হাফ এম ডেল ভি স্কোয়ার, যদি এরকম ভাবে আমরা, আচ্ছা এটাকে ডেল লিখছি, ডেল ভি স্কোয়ার যদি আমরা এভাবে লিখতাম, তাহলে আমরা এই যে দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু যে হাফ এম
ডেল ভি স্কোয়ারে লিখতেছি, মানে গতিশক্তির পার্থক্যটাকে আমি কাজ হিসেবে বলতেছি। তাহলে গতিশক্তির পার্থক্য মানে অ্যাকচুয়ালি তুমি যদি সিনারিওস কল্পনা করো তাহলে তাহলে কি হতো, তাহলে তখন কি হতো, মনে করো এখানে যদি আমাদের একটা রাস্তা থাকে, এই রাস্তার উপর মনে করো যদি আমাদের একটা বল থাকে, ঠিক আছে, এটা মনে করো কোনো একটা বল বা কোনো একটা বস্তু, সাডেন বস্তু আর কি, ঠিক আছে, এই বস্তুটা যদি এখানে স্থির অবস্থায় থাকে এবং এই বস্তুটা যদি এম ভরের হয় এবং বাইরে থেকে বল প্রয়োগ করার কারণে যখন আমি বস্তুটাকে গতিশীল করার টি সেকেন্ড সময় পরে যদি আমাদের এই এম ভরের বস্তুটা ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে এখান থেকে আমরা দুই ধরনের কথা বলতে পারি, যে আদি অবস্থায় আমাদের আছে কি ইকে আই, আর শেষ অবস্থায় বা ভি যখন মানে টি সেকেন্ড পরে যখন ভি বেগ প্রাপ্ত হয়েছে তখন আমরা বলতেছি হচ্ছে আমাদের গতিশক্তি ইকে এফ। তাহলে এখানে অবশ্যই কিন্তু আমাদের একটা শক্তির রূপান্তর হয়েছে। ফার্স্টে সে ছিল হচ্ছে মানে স্থিতিশক্তি হিসেবে, যখন সে স্থির অবস্থায় তখন তার মধ্যে স্থিতিশক্তি কাজ করতেছে, যখন সে গতিশীল অবস্থায় আছে তখন তার মধ্যে একটা বেগ আছে, এই বেগের কারণে সে এখন গতিশক্তিতে আছে। তার মানে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু তখন একটা কাজ করা হয়েছিল, যে কাজটাকে আমি হচ্ছে কি ডব্লিউ বলতেছিলাম, ডব্লিউ বলতেছিলাম। তার মানে গতিশক্তির পার্থক্যকে কিন্তু আমি কাজ হিসেবে ডিনোট করতেছি। মানে যখন গতিশক্তির পার্থক্য পাওয়া যাচ্ছে তখন কিন্তু আমি এখান থেকে বলতে পারি যে আমি সামথিং জুল কাজ পাচ্ছি। গতিশক্তির যে পার্থক্য ওইখান থেকেও কিন্তু আমরা হিসাব করে বলতে পারি যে আমি কোন একটা জুল পরিমাণ কাজ পাচ্ছি। তাহলে কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার, তার মানে কাজ করা মানে হচ্ছে আলটিমেটলি শক্তি রূপান্তর, এই জিনিসটা বুঝছো না? কাজ করা মানে হচ্ছে ভাই আমাদের কি, কাজ করা মানে হচ্ছে আমাদের আলটিমেটলি শক্তি রূপান্তর, বুঝছো? কাজ করা মানে হচ্ছে আমাদের আলটিমেটলি শক্তি রূপান্তর। এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা, জাস্ট এমনি বললাম তোমাদের একটু মাথাটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো শক্তি রূপান্তরের হার বা কাজ করার হারকে আমরা কি বলতেছি, ক্ষমতা বলতেছি। তার মানে তুমি জিনিসটা বুঝতেছো কিনা, যে যখন আমরা এই যে শক্তিটা রূপান্তর করলাম, আচ্ছা আমি আগে ছবিগুলো আনি, যখন আমরা শক্তিটা রূপান্তর করলাম, ঠিক আছে, যে শক্তিটা রূপান্তর করলাম, শক্তি রূপান্তরের কারণে আমি সামথিং ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ডেল ভি স্কোয়ার পাইছি বা কাজ পাইছি এক কথায়, তাই না? তাইলে যখন আমি কাজ করার বা শক্তি রূপান্তরের হার বলবো, তাহলে হার বিষয়টি কি অলওয়েজ টাইমের উপর ডিপেন্ডেন্ট। হার মানে কি, কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার। কাজ করার হার মানে হচ্ছে তুমি যদি টি সেকেন্ডে কাজ করো, বা তুমি যদি মনে করো যে টি সেকেন্ডে কাজ হয় ডব্লিউ জুল পরিমাণ যদি এরকমটা হয়, যদি এরকমটা হয় যে টি সেকেন্ডে আমাদের কাজ হচ্ছে কি ডব্লিউ জুল পরিমাণ, তাহলে এক সেকেন্ডে কাজ হচ্ছে কি পরিমাণ বলো তো ভাইয়া, ডব্লিউ ডিভাইডেড বাই টি পরিমাণ না, ডব্লিউ ডিভাইডেড বাই টি পরিমাণ, এটা হচ্ছে এক সেকেন্ডে হচ্ছে। তাহলে হারের বিষয়টা বা রেশিওর বিষয়টা কখন আসে, যখন আমরা এক সেকেন্ডের সাপেক্ষে কোনো কিছুর মেজারমেন্ট করি বা কোনো কিছু মেজার করি আর কি, এক কথায়, ঠিক আছে, এক সেকেন্ডের সাপেক্ষে। তাহলে আমি এখানে এক সেকেন্ডের সাপেক্ষে যেহেতু পাচ্ছি যে আমাদের কাজের পরিমাণটা হচ্ছে ডব্লিউ বাই টি, তাহলে এই যে ডব্লিউ বাই টি এটাকে আমি বলবো হচ্ছে আমাদের ক্ষমতা, এই ডব্লিউ বাই টি কে বলবো হচ্ছে আমাদের ক্ষমতা, ঠিক আছে? তাহলে কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা ক্ষমতা বলি, এক কথায় শেষ ভাই, এত জটিলতা যাওয়া লাগবে না, ঠিক আছে? কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা কি বলি, কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ক্ষমতা। দ্যাট মিনস ভাইয়া ক্ষমতা, এই যে ক্ষমতার ইংলিশ হচ্ছে ভাইয়া পাওয়ার, ঠিক আছে, ক্ষমতার ইংলিশ হচ্ছে ভাইয়া পাওয়ার। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, যে কাজের পরিমাণ ডিভাইডেড বাই সময়। তাহলে একক সময় যে পরিমাণ কার্য সম্পাদন হচ্ছে তাকে আমরা ক্ষমতা বলবো। ওইভাবে বলতে পারো, আবার এটাও বলতে পারো, কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা কি বলতেছি ভাইয়া, ক্ষমতা বলতেছি। এই বুঝছো না? আমি তো খুব সহজ করে বোঝাবো ভাইয়া, খুবই সহজ করে বোঝাবো। তাহলে কি পাইলাম, তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে আমাদের, দেখো, যে ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, কাজের পরিমাণ
কাজের পরিমাণ ডিভাইডেড বাই সময়, কাজের পরিমাণ ডিভাইডেড বাই সময়। তাহলে এখান থেকে ক্ষমতা, এর ইংলিশ টার্মটা হচ্ছে পাওয়ার, তাই না? ইংলিশ টার্মটা কি? পাওয়ার, বা পাওয়ারের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে পি। পি ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি বলতে পারি বলতো? কাজের পরিমাণকে বলি ডব্লিউ, টি ইজ ইকুয়াল টু মানে সময় ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি, টি সরি। তাহলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই টি, এটাই হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, এটাই হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। ঠিক আছে? তার মানে কোন একটা সিস্টেমের ক্ষমতা যদি তুমি বের করতে চাও, তোমাকে ইউজ করতে হবে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। আবার তোমাকে কোন একটা সিস্টেমে যখন ক্ষমতা দিয়ে বলবে যে কাজ বের করো, তখন তুমি এখান থেকে কি লিখতে পারবা? তখন তুমি এখান থেকে লিখতে পারবে ভাইয়া ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিটি। ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিটি। কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিটি, কারণ তুমি এখান থেকে ডব্লিউটা বের করবা, পি তো তোমার কাছে দেওয়াই আছে। আর যখন ডব্লিউ বের করবা তখন তো তোমার কাছে মানে জানাই আছে যে ডব্লিউ এর একক হচ্ছে জুল। বাট আমরা এখনো কিন্তু ক্ষমতার কোনো একক টাকক বলি নাই, তাই না? ক্ষমতার একক কিন্তু আমরা এখনো বলি নাই। সো আমরা এখন একটু ক্ষমতার একক টাকক বের করি, চলো। তাহলে আমি এখান থেকে কি কি প্যারামিটারস পাচ্ছি? প্রথমত আমি পাচ্ছি হচ্ছে প্রতীক, রাইট? প্রথমত আমি ক্ষমতার ক্ষেত্রে পাচ্ছি প্রতীক। প্রথমত আমি কিন্তু ক্ষমতার ক্ষেত্রে পাচ্ছি প্রতীক। তাহলে প্রতীক হচ্ছে আমাদের কি? পাওয়ার। পাওয়ারের ফার্স্ট লেটার পি দিয়ে হচ্ছে আমি আমাদের ক্ষমতাকে প্রকাশ করতেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো প্রতীক গেল, এরপরে আসো কি? সূত্র। আমরা সূত্রটা বের করলাম। সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো সূত্র যেহেতু বের করলাম, এখন দেখো এখান থেকে আরো কিছু সূত্র বের করা যাবে। দেখো ভাইয়া, পি ইজ ইকুয়াল টু কি বললাম আমরা? পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বললাম ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এখন দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু ভাইয়া কি লেখা যায়? এফ এস লেখা যায় না? ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এফ এস লিখতে পারি। ডব্লিউ মানে তো কাজ, ডব্লিউ মানে তো কাজ, কাজ মানে তো এফ এস বলতে পারি। আচ্ছা, এখন এফটাকে আলাদা রাখো আর এখানে নাও এস বাই টি বলতে পারি। এফ কে আলাদা রেখে লিখলাম এস বাই টি। এখন গতি যারা তোমরা পড়ছো, বেগের সূত্র কি ছিল? বেগের সূত্র ছিল ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, মনে আছে? বেগের সূত্র কি ছিল? এস বাই টি। একক সময় যে পরিমাণ সরণ লাভ করা যায় তাকেই হচ্ছে আমরা কি বলতেছিলাম? বেগ বলতেছিলাম, বা সরণের পরিবর্তনের হার এক কথায়। ঠিক আছে? সরণ পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি না? সো বেগের জায়গায় আমরা এখন কি বলতে পারি? এস বাই টির জায়গায় আমরা বলতে পারি হচ্ছে এফ ইন্টু ভি। এফ ইন্টু ভি যদি বলি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? পি ইজ ইকুয়াল টু এফ বি বলতে পারি। পি ইজ ইকুয়াল টু এফ বি বলতে পারি ভাইয়া। পি ইজ ইকুয়াল টু এফ বি। তো পি ইজ ইকুয়াল টু এফ বি এটা হচ্ছে আমাদের ক্ষমতার আরেকটা সূত্র, যেটা সম্পর্কিত হচ্ছে বল প্রয়োগ করা বল আর বেগের উপর। পি ইজ ইকুয়াল টু এফ ভি। পি ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি। এখন এখান থেকে তুমি আরো অনেক ধরনের সিনারিওস কল্পনা করতে পারো। এখান থেকে তুমি আরো অনেক ধরনের সিনারিওস কল্পনা করতে পারো। মনে করো এটা যদি আমাদের ভূমি হয়, ঠিক আছে? এই ভূমি থেকে যদি কোন একটা বলকে মনে করো উপরের দিকে নিক্ষেপ করা হয় ভি বেগে, উপরের দিকে নিক্ষেপ করা হয় ভি বেগে, ঠিক আছে? তাহলে যখন বস্তুটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, তখন এর যে ওজন, এটা যদি এম ভরের হয়, তখন তার যে ওজন, তখন তুমি তাকে কি বলবা? ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি বলবা। ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি বলবা, ঠিক আছে? তারপরে এই বস্তুটা যে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যে যাচ্ছে, বল প্রয়োগ করতে করতে সেই যে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে ভি আছে মানে উপরের দিকে তার এও আছে, রাইট? উপরের দিকে ভি আছে মানে উপরের দিকে তার এও আছে। তো যখন সে উপরের দিকে যাচ্ছে, মনে করো যেতে যেতে সেই বস্তুটা মনে করো এইরকম একটা উচ্চতায় আসলো, যেতে যেতে বস্তুটা মনে করো এইরকম একটা উচ্চতায় আসলো, ঠিক আছে? যেতে যেতে বস্তুটা আমাদের এইরকম একটা উচ্চতায় আসলো, তাহলে কি তার অভিকর্ষ বলের বিপরীতে কাজ হয়েছে? অভিকর্ষ বলের বিপরীতে কাজ হয়েছে। তাহলে এখান থেকে তুমি যদি বলতে চাও যে ভাইয়া, এখান থেকে তুমি যদি বলতে চাও যে আমাদের পি ইজ ইকুয়াল টু, আমি যদি বলি যে আমাদের ডব্লিউ টি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, সরি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ডব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এম জি এইচ বলতে পারি, যে এম জি এইচ বাই টি, এম জি এইচ বাই টি বলতে পারি। পি ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। কারণ বল প্রয়োগ করতেছে উপরের দিকে
আর তোমার অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, তাহলে এখানে আমাদের একটা মাইনাস mg/টি হবে, কারণ ঋণাত্মক কাজ এখানে সম্পন্ন হচ্ছে। ঋণাত্মক কাজ কখন হয়? যখন তুমি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করো। তো অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, বা এই বস্তুটার ওজন কাজ করতেছে নিচের দিকে, সেটাই তো অভিকর্ষ বলের প্রভাবে এই বস্তুর উপর একটা মানে কি বলে একটা ওজন কাজ করে, তাই না? বাট তুমি একে যখন উপরের দিকে নিক্ষেপ করতেছো, তার মানে সে উপরের দিকে বাহ্যিক বল প্রয়োগ করে করে যাচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম পৃথিবীও তাকে নিচের দিকে টানতেছে। তার মানে জিনিসটা কি, আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম, তাহলে জিনিসটা তাইলে কি, জিনিসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে, এট দ্য সেম টাইম নিচের দিকে বস্তুটাকে আরেকটা জিনিস টানতেছে, নিচের দিকে বস্তুটাকে আরেকটা কোনো কিছু টানতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতাম, যে নিচের দিকে কাজ করতেছে পৃথিবী, উপর দিকে কাজ করতেছে বাহ্যিক বল, তাহলে এদের মধ্যকার যে থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি। তখন আমরা বলছিলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এফএস কস 180 ডিগ্রি। এখানে যে সম্পন্নকৃত কাজের পরিমাণ, সেটা আসবে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফএস। তার মানে ঋণাত্মক কাজ এখানে আমাদের সম্পন্ন হচ্ছে। তাহলে এখানেও তো আমাদের সেম কাহিনী হচ্ছে, তাহলে এখানে আমাদের ঋণাত্মক কাজ সংঘটিত হবে। এবং এই ক্ষেত্রে আমি যে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি টা লিখবো, এখানে ক্ষমতাটাও হচ্ছে আমাদেরকে ঋণাত্মকে চিন্তা করতে হবে, নেগেটিভে চিন্তা করতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে ক্ষমতাটাও কি করতে হবে, নেগেটিভে চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম, যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ক্ষমতাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন বলতো? কারণ আমি এখান থেকে যে কাজ পাচ্ছি, কাজটাও হচ্ছে গিয়ে নেগেটিভ। এবং তুমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো যে অবশ্যই এটা নেগেটিভই হবে, কারণ এখান থেকে বস্তুটা একসময় উঠতে উঠতে কিন্তু তার শেষ বেগ শূন্য হয়ে যায়, রাইট? তার শেষ বেগ শূন্য হয়ে যায়, মানে সেই বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে, তার বিভব শক্তি কিন্তু আস্তে আস্তে বাড়ে, আবার গতিশক্তি কিন্তু আস্তে আস্তে কমে। মানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকে প্রত্যেকটা পয়েন্টে, বাট গতিশক্তিটা কমতে থাকে, বিভব শক্তিটা গিয়ে এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমাদের যখন গতিশক্তিটা শেষ হয়ে যায় বা জিরো হয়ে যায়, তখন বিভব শক্তিটা এখানে সর্বোচ্চ থাকে আর কি। ঠিক আছে, তার মানে যেহেতু বস্তুটা থেমে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে তার ক্ষমতাও কমতেছে। তো ক্ষমতা কমা মানে কি? ক্ষমতা কমা মানে হচ্ছে আস্তে আস্তে গিয়ে তার আমাদের যে অভিকর্ষ বলের যে টান, সেটা কিন্তু বেড়ে যায়। বিধে একটা সময় গিয়ে বস্তুটা থেমে গিয়ে আবার নিচের দিকে পড়া শুরু করে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, যে নেগেটিভ ক্ষমতা পাচ্ছি বা নেগেটিভ পাওয়ার্স পাচ্ছি। ঠিক আছে, আবার যখন বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে, মনে করো আবার যখন বস্তুটা এরকম নিচের দিকে পড়া শুরু করবে, যখন বস্তুটা পড়া শুরু করবে, তখন বস্তুটার ত্বরণও নিচের দিকে, বা বস্তুটা বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে নিচের দিকে, আবার তার ওজনও নিচের দিকে। তার মানে এই ক্ষেত্রে আমরা যদি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস বলি, তখন এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস এর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের পজিটিভ হচ্ছে বিধায় আমি এখান থেকে যে ক্ষমতাটা বের করবো, ক্ষমতাটা এখন আমাদের আবার পজিটিভ হবে। তার মানে ক্ষমতা কিন্তু দুইটা বেরই হতে পারে সিনারিও অনুযায়ী, পজিটিভ ক্ষমতাও হতে পারে বা পজিটিভ পাওয়ার হতে পারে, নেগেটিভ পাওয়ারও হতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভাই আমরা এত কিছু সিনারিও চিন্তা করলাম শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র এখানে আমরা আরেকটা সূত্র লিখবো সেই জন্য। ঠিক আছে, যে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি হতে পারে, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি হতে পারে, পি ইজ ইকুয়াল টু এফ ভি হতে পারে। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু এফ ভি হতে পারে। এই এফ এর জায়গায় আমরা এফ এর জায়গায় হচ্ছে আমরা কি বলতে পারি, এমজিভি বলতে পারি। এফ এর জায়গায় আমরা হচ্ছে এমজিভি বলতে পারি। এই এমজিভিটা কি প্লাস এমজিভি মাইনাস এমজিভি হতে পারে, তাই না? প্লাস এমজিভি মাইনাস এমজিভি হতে পারে, প্লাস এমজিভি মাইনাস এমজিভি হতে পারে, বাট বেসিক্যালি আমরা হচ্ছে এমজিভিটা ইউজ করি আর কি। ঠিক আছে, আচ্ছা, যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হয়, তখন হচ্ছে আমরা এখান থেকে যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস দিয়ে যেটা বের করবো, ওই এফএসটা হবে আমাদের এম এফ। ও এখানে তো প্লাস মাইনাস হবে না, সরি, প্লাস মাইনাস কেন দিছি, পি ইজ ইকুয়াল টু এফ ভি, এখানে হবে হচ্ছে আমাদের এমজিবি। এখানে প্লাস মাইনাস হবে না, এখানে শুধু এমজিবি হবে, কেন? কারণ এই যে এফটা তো বাহ্যিক বল, এফটা হচ্ছে বাহ্যিক বল। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের বিষয়, এফটা হচ্ছে বাহ্যিক বল, এই জন্য এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস এমজিবি হচ্ছে না। বাট এই ক্ষেত্রে কিন্তু হতে পারে ডব্লিউ ইজ ইকুয়াল টু যে এফএস, মানে তুমি বল প্রয়োগ হচ্ছে একদিকে আর তোমার বাহ্যিক বল প্রয়োগ করছে আরেক দিকে, বা সরণ যাচ্ছে আরেক দিকে। এই ক্ষেত্রে এমজিএইচ বা ডব্লিউটা হচ্ছে আমরা নেগেটিভ বসাতে পারি, বাট এফ, এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, এফ মানে হচ্ছে বাহ্যিক বল এবং সরণ। তো সরণকে তো আমি টি দিয়ে ভাগ করে এফ পাইছি, ভি পাইছি, আর এফ তো আমার বাহ্যিক বল। তো বাহ্যিক বল যেহেতু আমাদের এমজি হচ্ছে এই বস্তুটার কি বলে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। দ্যাট মিনস এই এফটাকে তুমি আলটিমেটলি ডব্লিউ ভিও বলতে পারো,
পারো। আর এত কিছু আমাদের দেখা লাগবে না, আমাদের সূত্র হচ্ছে মোটমাট তাহলে কয়টা, আমাদের সূত্র হচ্ছে ভাইয়া মোটমাট এই কয়টা, কয়টা, এটা একটা সূত্র, এটা আরেকটা সূত্র, আবার ওই সূত্র থেকে তুমি হচ্ছে কি এমজিভি এটাও ডিরাইভ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের কয়েকটা সূত্র, এটা পি, এটাও পি। ওকে, তাহলে এবার আসো আমরা একক বের করি। একক বের করি, একক হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি যদি হয়, ডব্লিউ বাই টি যদি হয়, তাহলে এখান থেকে কি কি একক সম্ভব দেখো তো। ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা ফার্স্টে লিখি হচ্ছে আমাদের এফ এস, আমরা ফার্স্টে যদি এফ এস দিয়ে শুরু করি, এফ এস বাই টি, এফ মানে কি, এফ মানে হচ্ছে আবার এম এ, তাই না, এফ মানে হচ্ছে আবার আমাদের এম এ এস বাই টি, তাহলে এম এর ক্ষেত্রে আমি পাই কেজি, এম এর ক্ষেত্রে আমি পাবো কেজি, এর ক্ষেত্রে পাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস মানে সরণ আবার মিটার, টি মানে হচ্ছে আবার সেকেন্ড, তাই না, টি মানে হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে এইখান থেকে একটু চাপাই, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে, হ্যাঁ তাহলে দেখো এখান থেকে আমি পেলাম কেজি পার মিটার সেকেন্ড, কেজি পার মিটার, কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হা, মুখে এত লেভেলের জড়তা কাজ করে, কি যে বলবো, মুখে এত লেভেলের জড়তা কাজ করে, আমি নিজেই আমার প্রতি হতাশ, বুঝছো, নিজেই আমার প্রতি হতাশ। তাহলে এম হচ্ছে আমি বলবো কেজি, এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হচ্ছে মিটার, টি হচ্ছে আমাদের একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাবো হচ্ছে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 3, সেকেন্ড ইনভার্স 3, তাই না, এইভাবে আসে না। এটাকে তুমি একটা একক মনে রাখতে পারো, ক্ষমতার ক্ষেত্রে এটা একটা একক যেমন হতে পারে, আবার ইজি একটা একক হতে পারে। ইজি এককটা কি দেখো, ডব্লিউ তো আমাদের কাজ, কাজ মানে আমরা জানি হচ্ছে কি জুল, আর এস মানে হচ্ছে সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা কি পাই, জুল পার সেকেন্ড পাই। হ্যাঁ, এই জুল পার সেকেন্ডকে আমরা বলি হচ্ছে কি জানো, ওয়াট। এই জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি, বা ওয়াটকে আবার আমরা হচ্ছে গিয়ে সংক্ষেপে ডব্লিউ হিসেবেও প্রকাশ করতে পারি। বুঝছি, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলা সূত্র, মানে সূত্র বলতে একক ডিরাইভ করা যায় আর কি। ঠিক আছে, যেমন এইটা হচ্ছে আমাদের একটা আসে, এটা আমাদের একটা একক হিসেবে আসতেছে, এইটা হচ্ছে আমাদের একটা একক হিসেবে আসতেছে, এটাও দেখবা যে এমসিকিউতে এইভাবে আসতেছে, ডিরেক্ট জুল পার সেকেন্ড বা ওয়াট না দিয়ে এগুলা দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর এখান থেকে জুল পার সেকেন্ড দিতে পারে, এখান থেকে জুল পার সেকেন্ড দিতে পারে, বাট আমাদের এসআই এককটা হচ্ছে যে ওয়াট, এই ওয়াটটাই আমাদের মেইন। ঠিক আছে, ওয়াটটা অলওয়েজ মনে রাখবা, ওয়াট হচ্ছে কি অলওয়েজ মনে রাখবা, বুঝতে পারছো, ওয়াট অলওয়েজ মনে রাখবে, ওয়াটটাই হচ্ছে তোমার সব জায়গায় ইউজ করতে হবে, ওয়াট হচ্ছে গিয়ে তোমার সব জায়গায় কি করতে হবে, ইউজ করতে হবে, বুঝছো। তাহলে এ হচ্ছে গেল আমাদের ক্ষমতা রিলেটেড কিছু কথাবার্তা, বেসিক কথাবার্তা, ক্ষমতা রিলেটেড আমাদের কিছু বেসিক কথাবার্তা। ঠিক আছে, ঠিক আছে ভাই, কিন্তু একদম বিভিন্ন ধরনের সিনারিওস তোমাদেরকে কল্পনা করে পড়াচ্ছি, তো একটু জাস্ট ফিল করার ট্রাই করো। ঠিক আছে, জাস্ট ফিল করার ট্রাই করো। আর তোমাদের মানে তোমাদের ক্লাস 9-10 এর জন্য, এসএসসির জন্য যতটুকু দরকার, মানে যতটুকু দিলেই মনে করবো যে এনাফ, এর বাইরে দেওয়ার দরকার নেই, ওটুকুই আমি দেবো আসলে, এর বাইরে আমি তোমাদেরকে কিছু দিচ্ছি না। এখানে যা যা লিখবো, যা যা এই বোর্ডে লিখতেছি আমি, সবকিছুই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা তোমাদের জানা উচিত বলে আমি মনে করি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসবে বিধায় যে আমি পড়াচ্ছি বিষয়টা এমন না, মানে একটু ট্রাই করো ফিল করে পড়ার, বা একটু ট্রাই করো যে বোঝার, যে অ্যাকচুয়ালি একটা বইয়ের মধ্যে এই টপিকগুলো আছে, একটু ভালো মতো ডেপথ জানার, দেখবে যে তোমারই ভালো লাগতেছে। সবকিছু যদি পরীক্ষার জন্যই পড়ায় দেই, তাহলে তো তুমি পরীক্ষার জন্যই পড়লা, পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার মাথা থেকে সব আউট হয়ে যাবে, তাই না, এরকম করে তো লাভ নেই, একটু তো ব্যাপারগুলো বুঝতে হবে, ফিল করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল আমাদের বেসিক্যালি ক্ষমতা। আচ্ছা, ক্ষমতার মাত্রা পড়ি নেই এখনো, তাই না, আর তাহলে আমরা একটু মাত্রা নিয়ে কথাবার্তা বলি। মাত্রাই তো পড়ি নেই এখন, মাত্রা তো ইম্পর্টেন্ট, তাই না। ক্ষমতার যে মাত্রাটা আমরা পড়বো, এই ক্ষমতার মাত্রাটা হচ্ছে, ক্ষমতার যে মাত্রা নিয়ে আমরা এখন পড়বো, এই ক্ষমতার মাত্রাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্ষমতার মাত্রা আমরা এখন পড়বো, এই ক্ষমতার মাত্রাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউতে আসে, মানে অনেক বোর্ডে এমসিকিউতে আসে। ঠিক আছে, জায়গা নেই, আমরা এই পাশে লিখি মাত্রা, মাত্রা। তা ক্ষমতার মাত্রা যেহেতু বের করবো, আমি পি থার্ড ব্র্যাকেট দিলাম, পি ইজ ইকুয়াল টু কি ডব্লিউ বাই টি, রাইট, ডব্লিউ বাই টি।
এখন আসো, ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি এই যে এম এ এস বাই টি, এম এ এস বাই টি, তাই না? ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি কি এম, এই যে এম এ এস বাই টি। এখন আমরা এখান থেকে একটা একটা করে মাত্রা বের করবো। দেখো এম মানে কি, এম মানে হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে আমাদের নর্মালি ক্যাপিটাল এম, এ হচ্ছে এল, টি ইনভার্স টু, এস মানে হচ্ছে আমাদের দূরত্ব বা এল, আর নিচে আছে আমাদের কি একটা টাইম, তাই না? এই যে টাইম। তাহলে এখান থেকে আমরা এখন বের করে ফেলতে পারি, এখান থেকে আমরা এখন বের করে ফেলতে পারি, কি বের করতে ফেলতে পারি বলতো, এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, বুঝছো? এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। ওকে, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, বুঝছো? এটা অনেক ইম্পর্টেন্ট, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝছি? ওকে, তাহলে এই হচ্ছে গেল আমাদের মোটামুটি ক্ষমতা নিয়ে কথাবার্তা, এই হচ্ছে গেল মোটামুটি আমাদের ক্ষমতা নিয়ে কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। তো ফার্স্টে হচ্ছে এক অশ্ব ক্ষমতা বলতে কি বুঝো? সো ক্ষমতার আরেকটা স্পেশাল একক আছে, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। আমি তোমাদেরকে সেটা যদি একটু বোঝানোর ট্রাই করি। ক্ষমতার একক এক অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা কি, অশ্ব অশ্ব ক্ষমতা, কি লিখতেছে এগুলো, অশ্ব ক্ষমতা বানান কি, অশ্ব ক্ষমতা, যার ইংলিশ হচ্ছে হর্স পাওয়ার, ঠিক আছে? যার ইংলিশ হচ্ছে হর্স পাওয়ার, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এইচপি দিয়ে, ঠিক আছে? হর্স পাওয়ারের ফার্স্ট 2 লেটার এইচপি দিয়ে হচ্ছে আমি হর্স পাওয়ারকে ডিনোট করব, ঠিক আছে? এখন এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা মানে কি, মনে রাখবা যে 1 হর্স পাওয়ার, এটা মনে রাখবা যে 1 হর্স পাওয়ার বা 1 এইচপি ইজ ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট, বা এখান থেকে আমরা যদি অদল বদল করে লিখি যে 1 ওয়াট মানে হচ্ছে 1/746 এইচপি, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? এটা মনে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের হর্স পাওয়ার আর ক্ষমতার, হর্স পাওয়ার আর ওয়াটের মাঝখানে সম্পর্ক, যে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1/746 হর্স পাওয়ার। তাহলে হর্স পাওয়ার বলতে তুমি অ্যাকচুয়ালি কি বুঝো, আগে তোমাকে বুঝতে হবে 1 ওয়াট মানে তুমি কি বুঝো, 1 ওয়াট মানে তুমি কি বুঝো। দেখো আমরা জানি যে P ইজ ইকুয়াল টু W বাই টি, রাইট? তাহলে আমি যদি আমি আগে ওয়াট নিয়ে বলি, ঠিক আছে? আমি যদি 1 ওয়াট বলতে চাই, তাহলে 1 ওয়াট যদি আমি এভাবে বলি যে কোন একটা সিস্টেম প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে, তখন আমি তাকে বলবো হচ্ছে 1 ওয়াট পরিমাণ ক্ষমতা সেখানে ইউজ হয়েছে আর কি, ঠিক আছে? তার মানে 1 ওয়াট মানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে প্রতি সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ হয়, তাহলে তাকে 1 ওয়াট বলে, ঠিক আছে? তাইলে আমি যদি এখন বলি তাহলে 746 ওয়াট মানে কি, এখন দেখো এটা হচ্ছে আমাদের 1 ওয়াটের জন্য, রাইট? পি 1 ওয়াট। এখন যদি আমি বলি যে পি অফ 746 ওয়াটের জন্য আমি কি লিখতে পারি, 746 ওয়াটের জন্য আমি লিখতে পারি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু টি। তাহলে জিনিসটা হচ্ছে 1 সেকেন্ডে যদি 746 জুল পরিমাণ কাজ করা হয়, তাহলে তাকে হচ্ছে কি বলবো, 746 ওয়াট বলবো, 746 ওয়াট বলবো তাকে। যে 1 সেকেন্ডে যদি 746 পরিমাণ জুল কাজ করা হয়, তাহলে তাকে 746 ওয়াট বলবো। আবার 746 ওয়াট মানে কি 1 হর্স পাওয়ার না? তাহলে এটাকে আমি আবার কি বলতে পারি, 1 এইচপি বলতে পারি, 1 এইচপি বা 1 হর্স পাওয়ার বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কোন একটা সিস্টেমে যদি প্রতি সেকেন্ডে 746 জুল পরিমাণ কাজ সম্পাদন করে, তাহলে ওই সিস্টেমের ক্ষমতা হচ্ছে 1 হর্স পাওয়ার। শেষ, বুঝছি? কোন সিস্টেমের কাজ করার হার যদি 746 ওয়াট হয়, তাহলে ওই সিস্টেমের ক্ষমতা হবে 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। এটাই হচ্ছে 1 অশ্ব ক্ষমতা বলতে এটাই বোঝায়, আর কোনো কিছু বোঝায় না, ঠিক আছে? আচ্ছা, 1 ওয়াট সেকেন্ড সমান কত জুল? আমরা একটু নিচেরটা একটু দেখি। দেখো আমরা জানি যে P ইজ ইকুয়াল টু কত, P ইজ ইকুয়াল টু W বাই টি, তাই না? W বাই টি। আচ্ছা, এখন দেখো এখানে P এর যেই
একক, পি তো আমাদের কি ক্ষমতা বললাম, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। কাজের একক হচ্ছে জুল, টি এর একক হচ্ছে কি সেকেন্ড, তাই না? এখন আমি যদি বলি 1 ওয়াট, 1 ওয়াট মানে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করতেছে, তাহলে তো তাকে আমি 1 ওয়াট বলতেছি। এখান থেকে তুমি যদি একটা অদল বদল করে এইভাবে লেখো যে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, মানে আর গুণ করলে আমি এখানে আবার কি পাবো, 1 জুল পাবো, 1 জুল পাবো। তাহলে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ডকে তুমি কি বলতে পারো, 1 ওয়াট সেকেন্ড বলতে পারো না, এক একে তো একই, তাহলে ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু কি 1 জুল। তাহলে 1 ওয়াট সেকেন্ড সমান কত জুল, 1 জুল। ইজি জিনিস না অনেক। 1 ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 জুল, ঠিক আছে, বুঝছি বুঝছি। 1 ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 জুল। ওকে, এবার আসো, কৃতকাজের পরিমাণ ভিন্ন হলেও ক্ষমতা কি একই হতে পারে কি পারে না, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু দেখাইতে বলছে, ঠিক আছে। কৃতকাজের পরিমাণ ভিন্ন হলেও ক্ষমতা কিন্তু একই হতে পারে, এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা যায়। মনে করো কোন একটা সিস্টেম, ঠিক আছে, কোন একটা সিস্টেম মনে করো আমাদের হচ্ছে P1 পরিমাণ ক্ষমতা ইউজ হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে W1 ডিভাইডেড বাই T1, এভাবে একটা চিন্তা করি একটা সিস্টেমের জন্য। আর একটা সিস্টেমের জন্য আমি লিখতে পারি যে W2 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 ইজ ইকুয়াল টু হচ্ছে W2 বাই T2, রাইট। এভাবে আমি আরেকটা সিস্টেমের জন্য ক্ষমতা ডিনোট করলাম সেইটু, বুঝতে পারছো? তাহলে এখন আমি এখান থেকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো কৃতকাজের পরিমাণ ভিন্ন হতে হবে, ঠিক আছে। কৃতকাজ বা ডব্লিউ ইজ ইকুয়াল টুটা দুই সিস্টেমের জন্য কৃতকাজের পরিমাণটা ডিফারেন্ট যদি হয়, বাট তারপরও কি ক্ষমতা সেম হতে পারে কিনা। তুমি মনে করো তুমি এখানে নিলা 100 জুল, তুমি এখানে মনে করো নিলা 100 জুল, তুমি আর এটার ক্ষেত্রে মনে করো তুমি নিলা 200 জুল, 200 জুল, তাই না? তাহলে দেখো আমাদের কি কৃতকাজ ডিফারেন্ট হয়েছে না, বাট তারপর আমাকে এখন ক্ষমতা আবার সেম করতে হবে। এখন নিচে তো একটা টি আছে, এখানে T1 আছে, ওখানে T2 আছে, তাহলে T1 আর T2টাকে আমার এমন ভাবে সাজাইতে হবে যাতে আমি উভয় ক্ষেত্রে সেম পরিমাণ ক্ষমতা পাই। মনে করো আমি যদি এখানে T1 ইজ ইকুয়াল টু নেই 1 সেকেন্ড, তাহলে আমি এখান থেকে কি পাবো, 100 ওয়াট পাইলাম, 100 ওয়াট পাইলাম, 100 ওয়াট ক্ষমতা পাইলাম। এখানে মনে করো আমি যদি T2 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড নেই, তাহলে এখান থেকেও কি আমি 100 ওয়াট পরিমাণ ক্ষমতা পাবো না? তাহলে এখানেও 100 ওয়াট পাইলাম, ওইখানেও ভাই 100 ওয়াট পাইলাম, কৃতকার্য তো ডিফারেন্ট ছিল। তাহলে আমি কি এমন কাহিনী করছি যে আমাদের ক্ষমতা সমান হয়েছে? আমি দেখাইছি সময়ের পার্থক্যটা বা সময়ের ডিফারেন্সটা। এখানে আমার 1 সেকেন্ড 100 জুল করছে, ওইখানে 2 সেকেন্ডে 200 জুল করছে, তার মানে ওইখানে 1 সেকেন্ডে 100 জুলই করছে আলটিমেটলি, কিন্তু কৃতকাজ আমার ভিন্ন, কৃতকাজ কিন্তু ভিন্ন। তাহলে কৃতকাজ এর পরিমাণ ভিন্ন হলেও ক্ষমতা কিন্তু আমার একই হতে পারে, কিভাবে? যদি আমি সময় দিয়ে জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করি। তাহলে আমি এখানে কিন্তু 1 সেকেন্ড দিয়ে অ্যাডজাস্ট করছি, ওখানে আমি 2 সেকেন্ড দিয়ে অ্যাডজাস্ট করছি, তো আমি কৃতকাজ ডিফারেন্ট হলেও ক্ষমতা একই পাইছি সময়ের ভিন্নতার কারণে। তাহলে সময় ক্ষমতা ভিন্ন হতে পারে, ক্ষমতা একই হতে পারে কিভাবে? সময়ের ভিন্নতার কারণে। ওকে, আচ্ছা, শক্তি আর ক্ষমতা কি আলাদা? শক্তি আর ক্ষমতা কেন আলাদা বলো? শক্তি আর ক্ষমতা কেন আলাদা? আমি তোমাদেরকে ফার্স্টেই বলছি যে শক্তি আর ক্ষমতা কেন আলাদা। শক্তি আর ক্ষমতা কেন আলাদা বলো? শক্তি হচ্ছে ভাইয়া কাজ করার সামর্থ্য, শক্তি হচ্ছে আমাদের কাজ করার সামর্থ্য বা ক্যাপাবিলিটি বলতে পারো তুমি, ক্যাপাবিলিটি। তো একটা চিকনা চাকলা লোকরে তুমি যদি একটা 50 কেজি একটা ভরের সামথিং একটা লোড উঠাইতে বলো, সে কি পারবে? তার কি ওই সামর্থ্য আছে? তার মানে তার ওই সামর্থ্যটা নাই, সে আলটিমেটলি তার কাজ করার সামর্থ্যটা নাই, তার মানে তার শক্তিও নাই। ইজি কথাই বুঝলাম। আর ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ করার হার, কাজ করার হার, যাকে আমি আবার এভাবে বলতে পারি যে শক্তি রূপান্তরের হার, শক্তি রূপান্তরের হার। এখন মনে করো এমন একটা লোকরে নিয়ে আসলা, সে 50 কেজি লোডটা তুলছে, শক্তি অ্যাপ্লাই করে যান্ত্রিক শক্তি, মানে এভাবে তার নিজের যে পেশি শক্তি আছে, পেশি শক্তির মাধ্যমে সেই জিনিসটাকে উঠাইছে।
তো সে যে জিনিসটাকে উঠাচ্ছে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে উঠাইলো, শেষ পর্যন্ত সে বিভব শক্তিতে এটাকে ধরে রাখছে। তার মানে সে কিন্তু শক্তি রূপান্তর করতে পারছে। তার মানে এক্ষেত্রে তার শক্তি অবশ্যই শক্তি তার বেশি, এবং যেহেতু সে কাজ করতে পারছে, সে যেহেতু এখানে কাজ করাইতে পারছে, এই জন্য তার কিন্তু এখানে একটা ক্ষমতাও আছে। তার মানে শক্তি আর ক্ষমতা অবশ্যই আলাদা জিনিস। শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য তার আছে কিনা এই জিনিসটা মানে মেজার করা, আর কাজ কাজ করার যে হার, মানে প্রতি একক সময় সে কি পরিমাণ কাজ করতে পারতেছে সেই বিষয়টা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে শক্তি যেখানে, সেখানে কাজ কাজ অবশ্যই হবে, বাট তার কাজ করার সামর্থ্যটা কেমন, সামর্থ্য কি কম বেশি নাকি নাই কি, ওই জিনিসগুলো ডিফাইন করা হচ্ছে শক্তি। আর ক্ষমতা হচ্ছে কাজ করার হার, মানে একক সময় তুমি কি পরিমাণ কাজ করতে পারতেছো ওই যে মানে রেশিওটা মেজার করার, সেটাকে আমি হচ্ছে কি ক্ষমতা বলতেছি। এই জন্য কাজ, শক্তি আর ক্ষমতা দুটা হচ্ছে কি আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটা ম্যাথ করি। 35 কেজি ভরের একজনের 35 কেজি ভরের একজন বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সোপান, সোপান তুমি সোপান মাল বলতে এখানে সিঁড়িও বলতে পারে, ঠিক আছে, 5 সেকেন্ডে উঠতে পারে। কয় সেকেন্ড সময় উঠতে পারে? 5 সেকেন্ডে উঠতে পারে। 5 সেকেন্ডে ভাইয়া উঠতে পারে। তা ক্ষমতা নির্ণয় করতে বলছে, ক্ষমতা নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু ভাইয়া ডব্লিউ বাই টি। হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ডব্লিউ বাই টি, এই সূত্রটা তো জাতীয় সূত্র, আমরা সবাই জানি। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে কি বলতে পারি দেখো তো, যে একজন বালক 20 সেন্টিমিটার উঁচু 20টা সোপান 5 সেকেন্ড উঠলো, তার মানে উঁচু কোন একটা জায়গার মধ্যে সে উঠছে। তো যখনই উঁচু কোন একটা জায়গার মধ্যে সে উঠা যাবে, উঠতে শুরু করবে, তখনই আমরা সেখানে কি ইউজ করব? তখন সেখানে কিন্তু এম জি এই বিষয়টা চলে আসবে। যখন নিচ থেকে কোনো একটা বিষয় উপরে উঠতে থাকে, তখন সাথে সাথে মাথায় নিয়ে আসবে যে সে অবশ্যই সেখানে নিক্ষিপ্ত বস্তু যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো টাইপের কোনো একটা সূত্র ইউজ হবে, যেমন আমরা গতির ক্ষেত্রে ইউজ করতাম ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তার মানে নিচ থেকে একটা বস্তু যখন উপরে উঠতেছে তখন কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখন আমরা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh বাই টি বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh বাই টি বলতে পারি। তো এখন দেখো mgh বাই টি যদি বলো, তাহলে এখানে 20 সেন্টিমিটার উঁচু 20টা সোপান, 20 সেন্টিমিটার উঁচু 20টা সোপান, ঠিক আছে? তাহলে এক একটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে একটা সোপান আমি বলতেছি হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? একটা সোপান বলতেছি 20 সেন্টিমিটার, তাহলে 20টা সোপান, তাই না? তাহলে 20টা সোপান কতটুকু হবে বলো তো? 400 সেন্টিমিটার, যাকে আমি আবার বলতে পারি 4 মিটার, 400 সেন্টিমিটার বা 4 মিটার বলতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলবো এখন দেখো তো, আমার লোকটা ছিল 35 কেজি ভরের, আমার লোকটা ছিল 35 কেজি ভরের, রাইট? আমার লোকটা ছিল 35 ইন্টু 9.8 ইন্টু কত, 4 মিটার আর কি, আর টি কত, 5 সেকেন্ড উঠতে পারে, 5 সেকেন্ড উঠতে পারে, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেটর করি। আচ্ছা, তাহলে সে 5 সেকেন্ড যদি 5 সেকেন্ডে যদি ওঠে, তাহলে এখান থেকে তুমি এখন হিসাব করবা, আমার কাছে ক্যালকুলেটরটা এই মুহূর্তে নাই, তুমি এখান থেকে হিসাব করবা, ঠিক আছে? হিসাব করে এখান থেকে যা পাবা তার সাথে একটা ওয়াট লাগিয়ে দিবা, তাহলে কিন্তু তুমি ওই লোকটার ক্ষমতা বের করে ফেলতে পারলা, ঠিক আছে? তাহলে তুমি ওই লোকটার কিন্তু ক্ষমতা বের করে ফেলতে পারলা, ঠিক আছে? বুঝতে পারছো? ক্যালকুলেটরটা কি নিয়ে আসবো? বুঝছি না। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি না একটু আগে একটা থিওরিতে বললেন, আপনি না একটু আগে একটা থিওরিতে বললেন যে যখন আমরা এই যে উপর দিকে কোন একটা কিছুকে নিয়ে যাই, তখন তার যেই এই যে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি এর সামনে একটা মাইনাস চলে আসে আপনি বলছিলেন। তাহলে এখন আপনার এই অঙ্কে মাইনাস কই? আপনার এই অঙ্কে মাইনাস দেন নাকি? মাইনাস এমজিএস কেন দেননি? কারণ ওইটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মানে তুমি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবা, নিক্ষিপ্ত বস্তু আছে না, নিক্ষিপ্ত বস্তু তো নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত হয়, আর পরন্ত বস্তু উপর থেকে নিচে পড়ে। এখানে কিন্তু কোনো নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তুর হিসাব বলি নেই, এখানে কিন্তু একটা লোক জাস্ট সিঁড়ি বেয়ে উঠতেছে, এই জিনিসটা জাস্ট এখানে বলা হয়েছে, এই জন্য এখানে কিন্তু মাইনাস আসবে না, ঠিক আছে? ওটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ওকে? আচ্ছা, চলো এরপরে 40 কেজি ভরের একজন বালক 0.5 মিটার পার সেকেন্ড বেগে 4 তলার ছাদে পৌঁছালো, তার ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা কত?
তাই না? তার অশ্ব ক্ষমতা কত? তাহলে পি ইজ ইকুয়াল টু যদি আমি ডব্লিউ বাই টি বলি, তাহলে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি যদি বলি, দেখো পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এবার তুমি একটু কোয়েশ্চেনের দিকে তাকাও, 40 কেজির ভর দেওয়া আছে, মানে এম দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে 0.5 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে, তাহলে এম দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে ক্ষমতা বের করতে বলছে। এখন কি করব? যখনই ক্ষমতা বের করতে বলবে এবং কোয়েশ্চেনে বেগ দেওয়া থাকবে, তখনই আমাদেরকে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ভি। পি ইজ ইকুয়াল টু কি ভি? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি। আবার এফ ইজ ইকুয়াল টু কি? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি ভি, তাই না? যদি এরকমটাই হয় তাহলে এবার আমরা বসাই দিই, এম ইজ ইকুয়াল টু কত? 40 কেজি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভি হচ্ছে 0.5। এখান থেকে যা হিসাব করবা, হিসাব করে একটা জিনিস আসবে, ওইটাকে তুমি এখন আমাদের ওয়াটে পাবা, পাইলা? আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। তো আমরা একটা হিসাব করি, 40 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে কত? 196 ওয়াট আসতেছে, 196 ওয়াট আসতেছে। আমাকে বলছে ক্ষমতা, অশ্ব ক্ষমতায় কত, অশ্ব ক্ষমতায় কত, তাই না? তাহলে 1 এইচপি, আচ্ছা 1 ওয়াট সমান সমান কত? 1 ওয়াট সমান সমান হচ্ছে 1/746 এইচপি, তাই না? তাহলে 196 ওয়াট সমান সমান কত হবে? 196 ওয়াট হবে হচ্ছে আমাদের 196 ডিভাইডেড বাই 746 এইচপি, তাহলে কত আসবে? 196 ডিভাইডেড বাই 746, তাহলে আসতেছে আমাদের 0.262, 0.262 এইচপি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার অশ্ব ক্ষমতা কত? 0.262 এইচপি বা 0.262 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতায়। এই বুঝছি, তাই না? তো পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি ইজ ইকুয়াল টু এফ ভি ইজ ইকুয়াল টু এম জি ভি, এগুলো মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলেই কিন্তু হবে। সব সূত্রেই তুমি ডব্লিউ আর টি পাবা, এই বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে। তোমাকে মাঝে মাঝে এই বেগ টেক দিয়ে দিবে, তখন কিন্তু এফ ভি দিয়ে হিসাব করবা, ঠিক আছে? ওকে, আসি নতুন টপিক। নতুন টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কর্মদক্ষতাই, ঠিক আছে? তুমি পরীক্ষা দিতে বসবা, তুমি যেখানে যেই বোর্ডে পরীক্ষা দিতে বসো না কেন, এমসিকিউ সিকিউতে তুমি কাজ ক্ষমতা শক্তি থেকে কর্মদক্ষতার একটা না একটা প্রশ্ন পাবা, ঠিক আছে? তো ভালো মতো একটু বুঝবো আমরা। অ্যাকচুয়ালি কর্মদক্ষতাটা যখন বিভিন্ন জায়গায় বোঝানো হয়, ফার্স্টে সূত্র লিখে দেওয়া হয়, সূত্র লিখে হিসাব টিসাব করে ম্যাথড সলভ করানো হয়, বাট আমরা একটু ডিপ থেকে বোঝার ট্রাই করব। আমরা একটু ডিপ থেকে এর ডেপথ গুলো অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করবো, প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করবো, কোনটা দিয়ে কি বোঝায়। দেখো ফার্স্টে কি বলছে? লভ্য কার্যকর শক্তি, এটা বুঝি নাই। প্রদত্ত মোট শক্তি, এটা একটু একটু বোঝা বোঝা লাগে। তাদের অনুপাতকে কর্মদক্ষতা বলে। 20% বুঝছি ভাই, 80% বুঝিনি। আপনি কি বললেন? আসো একবার বুঝি। লভ্য কার্যকর শক্তি, লভ্য মানে কি? লভ্য মানে গেইন, লভ্য মানে হচ্ছে গেইন, বা তোমরা যাকে বাংলা ভাষায় লাভ করা বলো, লাভ করা। এটা আবার কিন্তু ওই এলওভি, লাভ ভালোবাসা না, ঠিক আছে? এটা হচ্ছে লাভ করা, গেইন করা, ঠিক আছে? মুনাফা, ঠিক আছে? আচ্ছা, কার্যকর শক্তি, কার্যকর কোন একটা কিছু কার্যকর মানে কি? ওই জিনিসটা হচ্ছে এখন রানিং আছে, অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভলি ওয়ার্কেবল জিনিসটা, হ্যাঁ, এটাকে কার্যকর বলি আমরা, যেটা কাজ করতেছে, প্রসেসিং। লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। এখন আমরা পুরো বিষয়টা একটু ফিল করার ট্রাই করব, ফিল করার ট্রাই করব। এটা মনে করো আমাদের কোন একটা মোটর, এটা কি? এটা হচ্ছে ভাইয়া কোনো একটা মোটর। এই মোটরটা, মোটরের কাজ কি? মোটর কি করে? মোটর হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিস্টেমের মধ্যে একটা মোটর রানিং থাকে, রানিং থেকে ওই সিস্টেমটায় কাজ করায়, সিস্টেমটাকে কাজ করায় সামহাও, ঠিক আছে? সিস্টেমটাকে কি করে? সিস্টেমটাকে সামহাও হচ্ছে কাজ করায়। তাহলে এটা যদি আমাদের একটা মোটর হয়, এই মোটরটাও মনে করো কোন একটা সিস্টেমে সে কাজ করে। আচ্ছা, এখন
মোটরটাকে কাজ করানোর জন্য মোটরটাকে বাইরে থেকে আমাদের কিছু শক্তি দিতে হয়। মোটরটাতে বাইরে থেকে কিছু শক্তি দিতে হয়। ওই শক্তিটাকেই ভাইয়া বলতেছি হচ্ছে প্রদত্ত মোট শক্তি। এটা হচ্ছে আমরা বলতেছি যে বাইরে থেকে আমরা যে শক্তিটা দিয়ে এই মোটরটাকে কাজ করাবো, ওই শক্তিটা হচ্ছে আমাদের প্রদত্ত মোট শক্তি। প্রদত্ত মানে ওকে আমি দিছি, এই পরিমাণ শক্তি ওকে দিলাম। আচ্ছা, তারপর আমাদের এই মোটরটা ওই শক্তিটাকে ব্যবহার করে কিছু পরিমাণ কাজ করে। মোটরটা ওই পরিমাণ শক্তিটাকে ইউজ করবে ফার্স্টে, ইউজ করে এখান থেকে সে কিছু পরিমাণ আউটপুট হিসেবে দিবে। মানে এই যে শক্তিটা ওটা দিলাম, এই শক্তির 100% কখনো ইউজ হবে না। এটা তুমি এখানে লিখে রাখতে পারো। এই শক্তির 100% কখনো ইউজ হয় না বা হবে না, অবশ্যই হবে না। 100% এই যে শক্তিটা আমি ওটা দিলাম, এটা যদি 100% কখনো ইউজই না হয়, তাহলে অবশ্যই কিছু না কিছু এখানে ওয়েস্ট অফ এনার্জিতে যাবে। মানে যেটা কিছু ওয়েস্ট হবে, এখানে কিছু পরিমাণ শক্তি এখানে কাজ করে নাই, মানে ওই জিনিসটা আমার অপচয় হচ্ছে এক কথায়। তাহলে আমি এখান থেকে এই মোটরটা যে পরিমাণ কাজ করলো বা যে পরিমাণ শক্তিটাকে সে কাজে লাগাইলো, ওই পরিমাণ শক্তির নাম হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি। যে শক্তিটা আলটিমেটলি এই মোটরটা ইউজ করে কাজ করাইছে, ওই পরিমাণ শক্তিটা হচ্ছে আমাদের কি লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি এটা তো আমাদের কাজ করলো, আর যে পরিমাণটা আমার কাজ করে নাই ওই পরিমাণ শক্তিকে আমি বলবো হচ্ছে অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি। ব্যাপারটা বুঝতেছো? যে তুমি শক্তি দিলা, যে শক্তির 100% তুমি জানো কখনো ইউজ হবে না, তার মানে যদি 80% কাজ করা হইতে পারো তুমি ওই মোটরটারে দিয়া, তাহলে বাকি 20% যে শক্তি ছিল ওটা অপচয় হয়ে যাবে। ওই শক্তি দিয়ে তুমি আসলে কোনো কাজ করতে পারো নাই। তার মানে লব্ধ কার্যকর শক্তি মানে তুমি যেই পরিমাণ শক্তিটা কাজ করায় লাভ করতে পারছো, ওটাকে বলে লব্ধ কার্যকর শক্তি। তাহলে লব্ধ কার্যকর শক্তিকে আমি যদি ই প্রাইম দিয়ে চিন্তা করি, আমি যে প্রদত্ত শক্তি দিছিলাম, ওই প্রদত্ত শক্তি যদি আমাদের ই হয়, তাহলে তারা বলছে লব্ধ কার্যকর শক্তি ই প্রাইম এবং প্রদত্ত মোট শক্তির যে অনুপাত, তাহলে অনুপাতটা এখানে কি হিসেবে আসতেছে, যে লব্ধ কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তির যে অনুপাত, এই অনুপাতকে আমি যদি 100% দিয়ে 100% দিয়ে যদি আমি একে ডিনোট করি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যেই জিনিসটা পাবো ওই বিষয়টাকে আমার কর্মদক্ষতা বা ইটা বলে। তার মানে বেসিক্যালি আমাদের এখানে জিনিসটা হচ্ছে যে আমি যদি একটু ভালো মতো বোঝানোর ট্রাই করি, যে আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, তাহলে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু হবে আমাদের দেখো কি কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু হচ্ছে লব্ধ কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তির যে অনুপাতকে আমি যদি 100% বের করি, বা মানে পার্সেন্টেজে বের করি এক কথায়, তাহলে আমি এখান থেকে কি পাবো, কর্মদক্ষতা পাবো। এবং এই কর্মদক্ষতাকে হচ্ছে গিয়ে ভাইয়া কি দ্বারা প্রকাশ করে, কর্মদক্ষতাকে আমাদের এরকম ইটা দ্বারা প্রকাশ করে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইটা। যে ইট আছে না, ইটের গুঁড়াকে ইটা বলি না আমরা, ওই ইটা হচ্ছে গিয়ে আমাদের এটা। এন লেখে এন এর যে লাইনটা আছে এটা হচ্ছে একটু নিচের দিকে বাড়ায় দেওয়া আর কি, ঠিক আছে। তাহলে এটাকে হচ্ছে আমরা কর্মদক্ষতা বলি। তাহলে এর থেকে আমি পরের লাইনে লিখতে পারি যে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই নট বা ই প্রাইম ডিভাইডেড বাই ই
ইন্টু 100%। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সাডেন একটা শক্তি। এই শক্তিটা কোত্থেকে আসছে? এই শক্তিটা আসছে যখন তুমি মোটরটাকে একটা শক্তি দিছিলা, ওই শক্তিটাকে ইউজ করে সে একটা আউটপুট হিসেবে একটা শক্তিকে আনছে। তার মানে এখানে সে আলটিমেটলি কাজ করছে, কারণ শক্তির রূপান্তর তখনই হবে যখন আমি কাজ করব। শক্তির রূপান্তর তখনই হবে যখন আমি এখানে কি করব, যখন আমি এখানে কাজ করব। ঠিক আছে, শক্তির রূপান্তর তখনই হবে যখন এখানে আমি কিছু পরিমাণ এখানে কিছু পরিমাণ কি করব, কিছু পরিমাণ কাজ করব। হুম, তাহলে কিছু পরিমাণ কাজ, তাহলে আমার এখানে লব্ধ কার্যকর শক্তি যদি ই প্রাইম হয় এবং প্রদত্ত মোট শক্তি যদি ই হয়, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কর্মদক্ষতা হচ্ছে কি ইটা ইজ ইকুয়াল টু ই প্রাইম ডিভাইডেড বাই ই ইন্টু 100%। বুঝছো? তাহলে বিষয়টা এবার এইভাবে চিন্তা করো যে তুমি মনে করো এখানে আমাদের যে শক্তিটাকে তুমি দিছিলা, এই মোটরের উপর তুমি একটা শক্তি দিলা, তো মোটরটা যদি টি সেকেন্ড ধরে, মোটরটা যদি টি সেকেন্ড ধরে অপারেট করে, মোটরটা যদি টি সেকেন্ড ধরে অপারেট করে, তাহলে টি সেকেন্ড পরে সে আমাকে একটা আউটপুট হিসেবে লব্ধ কার্যকর শক্তি পাচ্ছি। সে আমাকে একটা আউটপুট দিবে, ওই আউটপুটটাকে আমি লব্ধ কার্যকর শক্তি হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছি, এবং একই সাথে সাথে ওই টি সেকেন্ডে আবার কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে যাচ্ছে, তাই না? কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি এখন এই যে ই এর জায়গায় কি লিখতে পারি, এই ই এর জায়গায় আমি এখন কি বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের পিটি। মানে আমি যদি এখন একে ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করাই, ক্ষমতা, তাহলে এখানে কিন্তু আমি এখন এখানে বলতে পারি যে এই ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো উপরে ই প্রাইম যেটা, সেটা তো আমার কি আউটপুট সাইড না, এটা তো আমাদের ইনপুট সাইড, এটা তো আমাদের ইনপুট সাইড, মানে এখানে আমি সবকিছু ইনপুট দিছিলাম, আর এই জায়গাটা হচ্ছে আমাদের আউটপুট সাইড, তাই না? তাহলে আমি এখান থেকে যে লব্ধ কার্যকর শক্তিটা পাইলাম সেটা তো আমাদের কি আউটপুট সাইড। তাহলে আমি এখান থেকে ই প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি পি প্রাইম ইনটু টি, এখানে লিখতে পারি হচ্ছে আউটপুট বা আউটপুট সাইড বলতে পারি, আর নিচে আমি বলতে পারি কি পিটি ইনপুট, পিটি অফ ইনপুট, রাইট? তাহলে দেখো টি কিন্তু দুই জায়গাতেই সেম। যে সেকেন্ড ধরে আমি তাকে মানে সে যে শক্তিটা প্রসেস করছে এবং আউটপুট দিছে, তো দুই জায়গাতেই যে টিটা, এই টিটা কিন্তু আমাদের দুই জায়গাতেই সেম। তো যেহেতু সেম পি টি দুই জায়গায়, এখান থেকে কিন্তু আমি পরবর্তী লাইনে লিখতে পারি যে পি প্রাইম ডিভাইডেড বাই পি, এটা হচ্ছে মনে করো আমাদের আউটপুটের জন্য উপরে হবে, এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য নিচে হবে, ঠিক আছে, ইনটু 100%। তাহলে শক্তি থেকে কি আমরা কর্মদক্ষতায় দিতে পারলাম? শক্তি থেকে কি আমরা ক্ষমতা দিয়ে কর্মদক্ষতায় যেতে পারলাম? শক্তি থেকে আমরা ছিলাম কিন্তু কার্যকর শক্তিতে, শক্তি থেকে আমরা আর ইজ ইকুয়াল টু পিটি লিখে কিন্তু আমরা এখন ক্ষমতায় চলে গেছি, পিও ডিভাইডেড বাই। তাহলে এখান থেকে এখন পরবর্তীতে তোমাদের বইয়ে দেখবা সূত্র এইভাবে লেখা আছে যে পিও ডিভাইডেড বাই পিআই, পিও ডিভাইডেড বাই পিআই, পিও ডিভাইডেড বাই পিআই ইনটু হচ্ছে 100%, পিও ডিভাইডেড বাই পিআই ইনটু 100%, এটাই হচ্ছে আমাদের ইটা। এভাবেও কিন্তু বলা আছে, এভাবেও কিন্তু লেখা আছে। তাহলে একটা সিস্টেমের যে আউটপুট ক্ষমতা, মানে সে যে পরিমাণ ক্ষমতাটা আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে এবং যে পরিমাণ ক্ষমতাটা আমার এই মোটরের ছিল, আমার মোটরের একটা ইনবিল্ট ক্ষমতা ছিল, আর আরেকটা সে হচ্ছে আমাকে কাজ করে দিচ্ছে, ওই কাজের মাধ্যমে আমি যে ক্ষমতাটা আলটিমেটলি আউটপুট হিসেবে পাচ্ছি, ওই আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার যে অনুপাত, তাকে 100 দিয়ে আমি গুণ করলে বা পার্সেন্টেজে নিলে আমি যে পরিমাণটা পাবো ওইটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। বুঝছো? তাহলে আমি যদি তোমাদেরকে একটা মানে কি বলে এটাকে, যদি একটা রিভাইজ করে দেই, জিনিসটা হচ্ছে এই হচ্ছে আমার একটা ক্ষমতা, এই হচ্ছে আমার একটা মোটর, এই হচ্ছে আমাদের একটা মোটর, ঠিক আছে? এই মোটরে আমি, এই মোটরের মধ্যে আমি কাজ করাবো, এই মোটর থেকে আমি কাজ পাবো, রাইট? তার মানে আমি এখানে কি দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে শক্তি, এখানে আমি দিলাম হচ্ছে কি শক্তি দিলাম, এখানে আমি তাকে কি দিলাম, শক্তি দিলাম, এখান থেকে আমি তাকে কি দিলাম, এখান থেকে আমি তাকে প্রদত্ত মোট শক্তি দিলাম, প্রদত্ত শক্তি ই দিলাম। এটা যদি একটা মোটর হয়, মোটরের
মোটরের ক্ষমতা পি ইন, এটা হচ্ছে আমাদের ইনবিল্ড ক্ষমতা, ঠিক আছে, ইনবিল্ড ক্ষমতা, ইনবিল্ড পাওয়ার, এটা হচ্ছে আমাদের এই মোটরের ক্ষমতা, এটার ক্ষমতা এতটুকু, এই ক্ষমতার মধ্যে সে কাজ করতে পারে, এই জন্য এটাকে তাকে হচ্ছে ইনবিল্ড পাওয়ার বললাম। আচ্ছা, তাহলে টি সেকেন্ড পরে সে আমাকে একটা কাজ আউটপুট দিল, এটাকে আমি বললাম হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি, যাকে আমি কি বলতে পারি, এই প্রাইম বলতে পারি। এবং সাথে সাথে এই মোটরটা আমাকে একটা কাজের আউটপুট দিল, ওই কাজের আউটপুটের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমি বললাম হচ্ছে আমাদের পি আউটপুট। যদি হয় তাহলে এইখান থেকে আমরা এখন ক্ষমতার যেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই প্রাইম বাই ই ইন্টু 100%, আবার ইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পিও বাই পিআই ইন্টু 100%, যেখানে ই প্রাইমটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি আর ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, হ্যাঁ, আর পিওটা হচ্ছে কি আউটপুট ক্ষমতা ডিভাইডেড বাই ইনবিল্ড বা ইনপুট ক্ষমতা, যে ক্ষমতাটা ইনপুট দেওয়া হলে যে ক্ষমতাটা আমি আউটপুট হিসেবে পাইছি। বুঝছো? তাহলে লব্ধ কার্যকর শক্তি আমি জিনিসটাকে এভাবেও বলতে পারি, একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে একটা মানে লাইন এভাবেও বলতে পারি, আমি যদি এখান থেকে, আচ্ছা ওয়েট, এই জিনিসটাকে আমি একটু এই পাশে আনলাম না, তাহলে আমি এখান থেকে এই কথাটাও বলতে পারি। দেখো, আমি যদি কিভাবে বলবো, যে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি যদি এভাবে একটু বলি, দেখো এইভাবে বলা যায় যে লব্ধ কার্যকর শক্তি, যে শক্তিটা আমি আউটপুট হিসেবে পাইছি, আমি যদি প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিই, এখানে অপচয়কৃত শক্তিটা লিখি নাই না, এখানে একটা কিন্তু অপচয়কৃত শক্তি থাকে, যে শক্তিটা আমার কখনো ইউজ হয় না, অপচয় হয়। তাহলে প্রদত্ত শক্তি থেকে আমি যদি অপচয়কৃত শক্তি ই নট ধরলাম, প্রদত্ত শক্তি থেকে আমি যদি অপচয়কৃত শক্তিকে মাইনাস করি, তাহলে আমি লব্ধ কার্যকর শক্তি পাবো না। মনে করো আমি দিয়েছিলাম 100, মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছিল, বুঝছো, মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেলে আমি বক বক করে যাবো, বাট তোমরা কোনো সাউন্ড শুনবা না, একটু ঝামেলা, এই জন্য ভয় পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমি প্রদত্ত শক্তি দিয়েছিলাম 100 জুল, যে 100 জুলের মধ্যে আমার 100 জুলই তো কখনো ইউজ হবে না, আমি তো আগের স্লাইডে বললামই যে এখানে 100 জুল বা 100% কখনো কিন্তু আমাদের ইউজ হয় না। যদি 100 পরিমাণ জুল আমাদের যদি কখনো ইউজ না হয়ে থাকে, তাহলে কিছু পরিমাণ শক্তি আমার অবশ্যই অপচয় হচ্ছে, রাইট, কিছু পরিমাণ শক্তি আমাদের এখানে কি হচ্ছে, কিছু পরিমাণ শক্তি আমার এখানে কিন্তু অপচয় হচ্ছে। দ্যাট মিনস যদি 20 জুল পরিমাণ, আমি তোমাদেরকে তার এক্সাম্পল দিয়ে বলে দিই, মনে করো আমি যদি এখানে 100 জুল পরিমাণ শক্তি ইনপুট হিসেবে দেই, এবং যদি 20 জুল পরিমাণ শক্তি আমার অপচয় হয়, তাহলে আমাদের লব্ধ কার্যকর শক্তি কি 80 জুল পরিমাণ না? তাহলে আমি যদি এখন এখানে এইভাবে লিখি, যে এই যে ই নট যেটা, ই বার যেটা, ই প্রাইম বা ই বার যাই বলো না কেন, মানে লব্ধ কার্যকর শক্তি, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা প্রদত্ত মোট শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, এভাবে বলতে পারি না, প্রদত্ত মোট শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের প্রদত্ত মোট শক্তি। সূত্র একটাই, বাট অ্যাপ্লিকেশন কিন্তু অনেকগুলা, ঠিক আছে, সূত্র একটা, অ্যাপ্লিকেশন অনেকগুলা, বিভিন্ন ভাবে তোমাকে আসলে বুঝতে হবে, এবং এই বেসিকটা কিন্তু তুমি এত সহজে অনেক জায়গায় পাবা না, কারণ তোমাকে জাস্ট একটা দুটো সূত্র বলে দিবে, তোমাকে ম্যাথ করানো শুরু করে দিবে, বাট তোমাকে কিন্তু ডিটেলসটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে প্রদত্ত মোট শক্তি যদি আমাদের হয়, ই, আর অপচয়কৃত শক্তি যদি হয় আমাদের ই নট,
ই নট, তাহলে কি হবে ডিভাইডেড বাই ই ইন্টু 100%। তাহলে এটাকেও আমি কিন্তু কর্মদক্ষতা বলবো। তাহলে এটাকেও কি বলবো, এটাকেও হচ্ছে গিয়ে আমি কর্মদক্ষতা বলবো। তাহলে দেখো অ্যাকচুয়ালি কর্মদক্ষতার আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলোই সূত্র, সূত্র না অনেকগুলো বলতে একটাই সূত্র, কনসেপ্ট হচ্ছে একটা সূত্রে আলাদা। কখন প্রদত্ত মোট শক্তি ইউজ করতেছি, কখন অপচয়কৃত শক্তি আসতেছে, কখন আবার ক্ষমতা আসতেছে, এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এবং আমরা যখন ম্যাথ সলভ করবো এগুলা থেকে তখন কিন্তু আমরা আরো ভালো মতো এগুলো বুঝবো, ঠিক আছে। আমরা যখন ম্যাথ সলভ করবো সিকিউ এমসিকিউতে যখন যাব তখন দেখবা যে আমরা আরো ভালো মতো বিষয়গুলো ফিল করার বা বোঝার মানে বুঝতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তখন কিন্তু আমরা আরো ভালো মতো এগুলা ফিল করতে পারবো, বুঝছো? ওকে, তাহলে আসো এবার আমরা একটা ম্যাথ দেখি। বুঝছো, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা একটা দেওয়া আছে, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 45%। এতে 90 জুল পরিমাণ শক্তি সরবরাহ করছি। 90 জুল শক্তি সরবরাহ করা মানে হচ্ছে প্রদত্ত শক্তি আমাদের 90 জুল করতে হলে তার কতটুকু কাজে রূপান্তর করতে হবে, বুঝছো? তাহলে কি বলছে, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 45%, এতে 90 জুল পরিমাণ শক্তি সরবরাহ করতে হলে, মানে 90 জুল পরিমাণ শক্তি সরবরাহ মানে হচ্ছে প্রদত্ত শক্তি যদি আমি 90 জুল পরিমাণ যদি আমি প্রদত্ত শক্তি দেই তাহলে আউটপুটে আমি কি পরিমাণ শক্তি পাচ্ছি বা লব্ধ কার্যকর শক্তি কতটুকু, এটাই বের করতে বলছে। তাহলে আসো একবারই লিখবো আমরা। তাহলে ইটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে, দেখো ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত মোট শক্তি, প্রদত্ত মোট শক্তি 100%। এখন দেখো 45% কে তুমি যদি প্রথমে 45/100 লিখে ফেলো, 45/100 লিখে ফেলো, তাইলে আর ওখানে পার্সেন্টেজ লেখা লাগবে না, ঠিক আছে। এখান থেকে আমরা এখন লিখবো যে লব্ধ কার্যকর শক্তি কত, ওটা আমি জানি না, ওটাকে আমি ই ধরে নিলাম, আর প্রদত্ত মোট শক্তি হচ্ছে 90 জুল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে আমরা এখন লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু 45/100, 45/100 কত, 0.45 ইন্টু 90, এখান থেকে আসতেছে 90, 40.5। একটা ইঞ্জিনের কর্মদক্ষতা বলা আছে 45%, ঠিক আছে। এতে 90 জুল কাজ যদি আমার সরবরাহ করতে হয় তাহলে তার কতটুকু কাজে রূপান্তর করতে হবে, কতটুকু কাজে রূপান্তর করতে হবে, 40.5 জুল, 40.5 জুল কাজে রূপান্তর করতে হবে। তাহলে যদি একটা জিনিস আবার চিন্তা করো, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 50% হইতো এবং আমি তাকে 90 জুল কাজ করাইতাম, 90 জুল শক্তি দিতাম, তাহলে সে 45 জুল আউটপুট দিত আমাকে। কেন? কারণ 50%ই তার কর্মদক্ষতা, আমি তাকে যেই পরিমাণ শক্তি দিব সেটা 50% কাজে লাগাতে পারবে, বাকি 50% কাজে লাগাতে পারবে না। ব্যাপারটা বুঝতেছো? দেখো তুমি ওকে 90 জুল শক্তি দিছো, সে কাজ করছে কত, 40.5 জুল, কারণ সে 45% কর্মদক্ষতা। যদি তার কর্মদক্ষতা তুমি আরো 5% মানে 50% করো, তাহলে এখানে তার যে আউটপুট শক্তিটা বা এখানে দেখো তার কতটুকু কাজে রূপান্তর করার যে শক্তিটা, এটা হচ্ছে তার 3.5 বেড়ে যাবে, 3.5 না 4.5 জুল বেড়ে যাবে, তখন এটা 45 জুল হবে। 90 জুল শক্তি দিছো, সে কর্মদক্ষতা 50%, মানে সে 50%ই কাজ করতে পারবে, বেশি করতে পারবে না। তাহলে 90 জুলের 50% মানে কি, 90 জুলের অর্ধেক কাজ করবে, 45 জুল কাজ করতো তখন। আর যেহেতু এখন 45%, সে এখন 45 জুলের থেকেও কম করবে, 5% কম করবে, এই জন্য 40.5 আসে। একটু ফিল করার ট্রাই করো, ঠিক আছে। বিষয়গুলো মুখস্থর কিছু না, বিষয়গুলো হচ্ছে একটু বোঝার, যে একটা ইঞ্জিন এর কর্মদক্ষতা 50% মানে কি, তুমি তাকে এখন যেই শক্তি দাও সে 50% আউটপুট দিবে, ঠিক আছে, বুঝছি। ওকে, 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে একটি 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতা উঠানো হলো। তাহলে আমাদের একটা মোটর দেওয়া আছে, সেটার ইনবিল্ট ক্ষমতা হচ্ছে 500 ওয়াট।
ইনবিল্ট বললাম না যে প্রত্যেকটা ক্ষমতার একটা ইনবিল্ট ক্ষমতা থাকে, প্রত্যেকটা মোটরের একটা ইনবিল্ট ক্ষমতা থাকে, সেটা হচ্ছে তার মানে তাকে যে ক্ষমতাটা দিয়ে বানানো হয়েছে ওইটাই হচ্ছে তার ইনবিল্ট ক্ষমতা। এবং ওই ইনবিল্ট ক্ষমতার হচ্ছে আমাদের কি পিআই, পিআই হচ্ছে 500 ওয়াট ক্ষমতার একটা মোটর। এই তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভরের একটা বস্তুকে 10 সেকেন্ডে 15 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতা উঠানো যায় বা উঠানো হলো। শক্তির অপচয় কত বের করতে বলছে, শক্তির কতটুকু অপচয় হয়েছে এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, বুঝছো? শক্তির অপচয় কিভাবে বের করব? ফার্স্টে আমি বের করব যে আমার লব্ধ কার্যকর শক্তি কত, সরি প্রদত্ত মোট শক্তি কত, এখান থেকে কি পরিমাণ লাভ করছি বা কি পরিমাণ কাজ করাইছি, ওই কি পরিমাণ কাজ করাইছে ওইটা থেকে যদি আমি প্রদত্ত শক্তি বাদ দিই তাহলে যে পরিমাণটা পাবো ওইটা আমার অপচয় হয়ে গেছিল আলটিমেটলি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখো আমরা যদি এইভাবে দেখি যে আমি জানি যে ইটা ইজ ইকুয়াল টু লব্ধ কার্যকর শক্তি ই প্রাইম প্রদত্ত মোট শক্তি ই ইন্টু 100%, তাই না? এটাই তো আমাদের কর্মদক্ষতার সূত্র ছিল। আচ্ছা, এখন এখান থেকে দেখো আমি যদি এভাবে লিখি, আমি যদি এইভাবে লিখি যে দেখো ইটা ই প্রাইমটা কি লব্ধ কার্যকর শক্তি, মানে যেটা সে কাজ করছে, ওই কাজ করার বিষয়টা তার এরকম না, কাজ করার বিষয়টা কি তার এরকম না, দেখো যে কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি যে দেখো ই প্রাইম, ই প্রাইম এটাকে আমি বলতে পারি হচ্ছে এম, আচ্ছা এখানে আমরা ই দিয়ে না করে পি দিয়ে করি, চলো পি দিয়ে করি, পিও বাই পিআই ইন্টু 100%, আমরা ক্ষমতা দিয়ে করে ফেলি তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, তাহলে ই ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এমজিএইচ ডিভাইডেড বাই টি, সরি ই ইজ ইকুয়াল টু এমজিএইচ, তাহলে পি ও যদি বের করি পি আউটপুট তাহলে এটা হবে হচ্ছে আমাদের এমজিএইচ ডিভাইডেড বাই টি, কারণ পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি বা পি ইজ ইকুয়াল টু ই বাই টি, একই কথা, ঠিক আছে? তাহলে যদি আমরা এখন পি নট বের করতে চাই, পি নট কত হবে? পি নটটা আমরা ওইখান থেকে আগে আগে বের করে আসি, চলো তো। তাহলে এখান থেকে পি নট বের করতে হলে আমাকে লিখতে হবে এম দেওয়া আছে কত 15 কেজি, জি ইজ ইকুয়াল টু 9.8, এইচ হচ্ছে আমাদের ভাইয়া 20 মিটার, টি হচ্ছে আমাদের 10 সেকেন্ড, 30 ইন্টু 9.8 আমাদের আসতেছে 294 ওয়াট, ঠিক আছে? 294 ওয়াট হচ্ছে আমাদের আলটিমেটলি কাজ করছে, 294 ওয়াট আলটিমেটলি আমাদের এখানে কাজ করছে। হ্যাঁ, 294 ওয়াট কাজ করছে। আমাদের ইনবিল্ট ক্ষমতা ছিল 500। আচ্ছা আমি একটু খুদাই কর্মদক্ষতাটা বের করলাম, কর্মদক্ষতাটা এখানে না বের করলে হবে, তারপরে বের করি চলো। 500 ইন্টু 100, এখান থেকে আমি পাচ্ছি 58.8, 58.8%। যাই হোক, এখান থেকে আমার কর্মদক্ষতা তাহলে কতটুকু বেরোলো? কর্মদক্ষতা এখানে আমার বেরোলো 98.8। এটা আমাদের বাইরে না করলেও চলতো, বাট তারপর আমি তোমাদেরকে বাইর করে একটা এক্সাম্পল দিলাম। বাট দেখো বিষয়টা হচ্ছে যে আমার এই মোটরটা আউটপুট ক্ষমতা আসতেছে 294 ওয়াট, বাট এর ইনবিল্ট ক্ষমতা ছিল কিন্তু 500 ওয়াট। তাহলে অপচয়কৃত ক্ষমতা যদি আমি এখন বের করতে চাই যে কি পরিমাণ ক্ষমতা আমার এখানে অপচয় হয়েছে, বলো তো ভাইয়া কি পরিমাণ ক্ষমতা এখানে আমার অপচয় হয়েছে? অপচয়কৃত ক্ষমতা যদি বের করতে চাই, অপচয়কৃত শক্তি তো দেখছি, এখন অপচয়কৃত ক্ষমতা মানে হচ্ছে ইনবিল্ট ক্ষমতা মাইনাস যে পরিমাণ ক্ষমতাটা কাজ করছে। অপচয়কৃত ক্ষমতা এখান থেকে কিভাবে বের করা যায়? দেখো অপচয়কৃত ক্ষমতা, অপচয়কৃত ক্ষমতাটা আমি বলতে পারি কি পি ইন মাইনাস পি ও পি আউট, 500 মাইনাস 294, 500 মাইনাস 294, 500 মাইনাস 294 কত আসে বলো তো? 206 ওয়াট আসতেছে আমাদের কি, এটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা। এখন আমি অপচয়কৃত যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে ইউজ করে যদি 10 সেকেন্ডে কি পরিমাণ কাজ হয় ওটা বের করতে পারি তাহলে অপচয়কৃত শক্তি পেয়ে যাব। তাহলে এখন দেখো অপচয়কৃত শক্তি তাহলে কি আসে, অপচয়কৃত
শক্তি, অপচয়কৃত শক্তিকে আমি বলতে পারি হচ্ছে ই নট, যদি বলি ই নট হচ্ছে আমাদের কি ইজ ইকুয়াল টু পিটি। এটাকে আমি কি বলবো, পি ডবল বার দিই, হ্যাঁ পি ডবল বার দিলাম, পি ডবল বার টি। তাহলে পি হচ্ছে আমাদের দেখো 206, 500 মাইনাস 294, 206 হয়, 206 ইন্টু টি, টি হচ্ছে কত, টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2060 জুল। এই 2060 জুল হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা ফিল করছো যে 500 ওয়াট ছিল তার বিল্ট ইন ক্ষমতা, সে কাজ করায় যে ক্ষমতা আউটপুট আনতে পারছে সেটা হচ্ছে 294 ওয়াট। তাহলে একটা জিনিস অপচয় হয়ে গেছে, 500 থেকে এটা বিয়োগ করলে যে পরিমাণটা অপচয় হয়েছে সেটা হচ্ছে আমাদের অপচয়কৃত ক্ষমতা। এবং এই অপচয়কৃত ক্ষমতা যে পরিমাণ কাজ করছিল, এই অপচয়কৃত ক্ষমতার মাধ্যমে যে পরিমাণ কাজ হয়েছিল সেটাই হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তির পরিমাণ। ই নট ইজ ইকুয়াল টু পি বার টি, ওই অপচয়কৃত ক্ষমতাকে ইউজ করে ওই 10 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ কাজ হয়েছিল ওইটা যেহেতু শক্তি, 2060 জুল কাজ হয়েছিল, এই পরিমাণ শক্তিটাই হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তির পরিমাণ। বুঝছি, এই পরিমাণ শক্তিটাই হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তির পরিমাণ। ঠিক আছে, আচ্ছা বুঝছো না? আমরা আরো অনেক প্র্যাকটিস করবো, আমরা যখন সিকিউ প্র্যাকটিস করবো তখন আমরা অনেক ধরনের কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ সলভ করার ট্রাই করব। এটা অনেক ইন্টারেস্টিং, এটা আমরা দুইভাবে করব, এই ম্যাথটা আমরা দুইভাবে করব, একটা হচ্ছে শর্টকাট দিয়ে, আর একটা হচ্ছে আমরা এমনি নর্মাল যে নিয়মে ম্যাথ করতে হয় নিয়মে করব। ঠিক আছে, তো আমরা আগে আমাদের সিকিউতে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে সলভ করবো সেটা দেখি। ঠিক আছে, সিকিউ স্টাইল, এটা হচ্ছে আমাদের সিকিউ স্টাইল হবে, সিকিউ স্টাইল। হ্যাঁ, সিকিউ স্টাইলে দেখি কিভাবে করব। দেখো, প্রতি ধাপে বলছে 20% শক্তির অপচয় হয়। প্রতি ধাপে 20% শক্তির অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত এটা বের করতে বলছে। প্রতি ধাপে 20% শক্তির অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত। প্রতি ধাপে যদি 20% শক্তির অপচয় হয় তাহলে 3 ধাপে কর্মদক্ষতা কত, এটা কিভাবে বের করব? এটা এভাবে বের করব। দেখো একটু চিন্তা করো, আদি শক্তি আমরা ধরে নিলাম ই, আদি শক্তি ধরে নিলাম ই। তাহলে প্রতি ধাপে যদি 20% শক্তির অপচয় হয় তাহলে প্রথম ধাপে 20% শক্তির অপচয় যদি হয়, 20% শক্তির অপচয় হলে, প্রথম ধাপে যদি 20% শক্তির অপচয় হয় তাহলে কার্যকর শক্তি কত? কার্যকর শক্তি হচ্ছে আমাদের 100 মাইনাস 20, দ্যাট মিনস 80%। মানে আদি প্রদত্ত শক্তি যদি আমাদের ই হয় এবং 20% শক্তির অপচয় হলে কার্যকর শক্তি হচ্ছে আমাদের 80%। কার্যকর শক্তি কত? কার্যকর শক্তি হচ্ছে 80%। তাইলে আমি যদি এখান থেকে বের করতে চাই, আচ্ছা 80% তো না, কার্যকর শক্তি 80% তো না, এটা আমাদের হবে হচ্ছে ই মাইনাস, আচ্ছা ওয়েট, এটা এরকম না। প্রথম ধাপে, আচ্ছা আদি গতিশক্তি বলছি, আদি শক্তি যদি ই হয়, আদি শক্তি বা আদি প্রদত্ত শক্তি এইভাবে লেখো, আদি শক্তি বলতে আদি প্রদত্ত শক্তি এভাবে লিখলে বেটার হবে। আদি প্রদত্ত শক্তি যদি ই হয় এবং প্রথম ধাপে যদি 20% শক্তির অপচয় হয় তাহলে কি পরিমাণ 20% শক্তি হবে এখানে, 20% শক্তি যদি অপচয় হয় তাহলে কি পরিমাণ শক্তি আমাদের বাকি থাকে বলতো? তাহলে প্রথম ধাপে যদি 20% শক্তির অপচয় হয়, তাহলে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি, অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি হবে হচ্ছে ই মাইনাস ই এর 20%। হ্যাঁ, ই এর 20%।
দেখো এই লাইনটা বুঝছো নাকি? প্রতি ধাপে যদি 20% শক্তির অপচয় হয়, 20% শক্তির অপচয় হচ্ছে, তাহলে আদি প্রদত্ত শক্তি যদি ই হয়, তাহলে অপচয়কৃত শক্তি কি হবে? ই এর থেকে ওই ই এর 20% যেটা অপচয় হয়েছে ওইটা, ও না 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 না, ওফ কি যে লিখতেছি, মাথাটা সব ঘুরে যেতেছে। অপচয়কৃত শক্তি হবে হচ্ছে শুধু ই এর 20%। অপচয়কৃত শক্তি হবে শুধু ই এর 20%, ঠিক আছে? ই এর শুধু 20%। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে ই এর 20% মানে হচ্ছে ই ইন্টু ই এর 20% যদি আমরা এভাবে লিখি যে ই ইন্টু 20/100, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইভাবে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে আমাদের নিচে 5, উপরে আসে 1, তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে ই ডিভাইডেড বাই 5 জুল। আচ্ছা, ই বাই 5 জুল এটা হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি। তাহলে লব্ধ কার্যকর শক্তি কত? লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি আমি এখান থেকে পাচ্ছি ই মাইনাস 5 ই, সরি ই মাইনাস ই বাই 5 এত জুল। এটা হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি আসে, ঠিক আছে? এখান থেকে হিসাব করলে পাবো হচ্ছে আমরা কি 5 আচ্ছা 4 ই বাই 5 জুল, এত জুল। এই যে 4 এটা কিন্তু ই, হ্যাঁ, 4 ই বাই 5 জুল, 4 ই বাই 4 ই বাই 5 জুল। বুঝছো? এটা হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি। আবারও তোমাদেরকে বোঝাই, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ধরে নিলাম যে আদি প্রদত্ত শক্তি ছিল ই জুল পরিমাণ। কি পরিমাণ? ই জুল পরিমাণ। এরপরে আমাকে বলছে যে প্রতি ধাপে যদি 20% শক্তির অপচয় হয়, তাহলে আমার প্রথম ধাপেও কি 20% শক্তির অপচয় হবে? 20% শক্তি যদি অপচয় হয়, তাহলে কি পরিমাণ শক্তির অপচয় হলো? সেটা হচ্ছে আদি প্রদত্ত শক্তির 20% অপচয় হয়েছে। তাহলে ই এর 20%, ই এর 20% আমি পাইলাম ই বাই 5 জুল। তাহলে এটা আমাদের কি অপচয়কৃত শক্তি পাইলাম। তাহলে অপচয়কৃত শক্তি যদি থাকে, তাহলে আমি লব্ধ কার্যকর শক্তি কিভাবে বের করবো? প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলেই তো লব্ধ কার্যকর শক্তি বের হয়, যেটা আমি দেখাইছিলাম। তাহলে প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলে লব্ধ কার্যকর শক্তি বের হয়ে গেছে, ঠিক আছে? বুঝছি? এবার আসো দ্বিতীয় ধাপে। এবার আসো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে 4 ই বাই 5 এটা হচ্ছে এখন আমাদের আদি শক্তি। 4 ই বাই 5 এটা হচ্ছে আমাদের এখন আদি শক্তি, ঠিক আছে? 4 ই বাই 5 এটা হচ্ছে আমাদের এখন আদি শক্তি যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি 20% শক্তির অপচয় হবে। তাহলে এখানেও যদি আমার 20% শক্তির অপচয় হয়, তাহলে লব্ধ কার্যকর শক্তি যদি আমার এখানে 4 ই বাই 5 হয়, লব্ধ কার্যকর শক্তি যদি আমার এখানে 4 ই বাই 5 হয়, তাহলে এই অবস্থায় যদি আমার কি বলে 20% শক্তির অপচয় হয়, তাহলে 4 ই বাই 5 এর 20% শক্তি এখন অপচয় হবে, কারণ এটাই তো আমার এখন কি আদি শক্তি হিসেবে কাজ করতেছে। তাহলে দ্বিতীয় ধাপে আমরা এখন এভাবে লিখবো, দ্বিতীয় ধাপে আমরা এখন কি লিখবো, যে যদি 20% শক্তির অপচয় হয়, 20% শক্তির, মাইক কাজ করতেছে, হ্যাঁ, শক্তির অপচয় হলে অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি হচ্ছে এতে 4 ই বাই 5 এর 20%, মানে এইটার 20% এখন আবার অপচয় হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 4 ই বাই 5 ইন্টু 20/100। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন কি লিখবো? এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, আমি এখান থেকে পর লাইনে পাবো হচ্ছে, কাটাকাটি করি চলো। এখানে আসে আমাদের 4 5 20, এখানে আসে 4 25 100। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 ই বাই 25 এত জুল, 4 ই বাই 25 জুল পেলাম। তাহলে কার্যকর শক্তি কত? লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি হবে কি? প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি ছিল 4 ই বাই 5, 4 ই বাই 5 মাইনাস
4e/25। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে আমাদের 25, তাহলে 20e মাইনাস 4e, তাহলে এখান থেকে আমাদের আসতেছে 16e/25 জুল। দেখো 16e/25 জুল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের মধ্যে লব্ধ কার্যকর শক্তি পাইলাম। তৃতীয় ধাপে গিয়ে আবার 20% শক্তি অপচয় হবে, তাই না? তৃতীয় ধাপে এবার আসো, তৃতীয় ধাপে তাহলে তৃতীয় ধাপের ক্ষেত্রে আদি শক্তি এখন আমাদের 16e/25, ঠিক আছে? 16e/25 এটা হচ্ছে আমাদের এখন কি আদি শক্তি। তো তৃতীয় ধাপে এখনো যদি 20% শক্তির অপচয় হয়, তাহলে অপচয়কৃত শক্তি কত হবে? তাহলে অপচয়কৃত শক্তি হবে হচ্ছে 16e/25 এর 20%। 16e/25 এর 20%, তাই না? তাহলে এখান থেকে আসলে লিখি 16e/25 এর 20/100 পরিমাণ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে এখন আমরা লিখতে পারি এখান থেকে আমরা এখন লিখতে পারি 5×25 = 125, তাহলে 16e/125, 16e/125 এটাকে কোনোভাবে ভাঙানো যায়? 6, 7, 8, না, এটাকে কোনোভাবে ভাঙানো যাচ্ছে না। তাহলে অপচয়কৃত শক্তি আসলে আমাদের 16e/225 এত জুল। তাহলে এখান থেকে লব্ধ কার্যকর শক্তি কত হবে? লব্ধ কার্যকর শক্তিটা আসবে হচ্ছে আমাদের, লব্ধ কার্যকর শক্তি আসবে আমাদের প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। তাহলে প্রদত্ত শক্তি ছিল 16e/25, আর এটা আসতেছে 125 উপরে 16e। এখান থেকে হিসাব করলে কি আসবে দেখি তো, 125 যদি লসাগু নেই তাহলে 5×16 = 80e মাইনাস 16e, তাহলে আসতেছে হচ্ছে আমাদের 64e/125। 64e/125 জুল, এটা হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি 3 ধাপে। তৃতীয় ধাপে গিয়ে লব্ধ কার্যকর শক্তি পাইলাম এটা। এবার আসো, 3 ধাপ তো শেষ, তাহলে এবার 3 ধাপে কর্মদক্ষতা বের করতে হবে। তাইলে ভাইয়া 3 ধাপের কর্মদক্ষতা যদি এবার বের করতে যাই, তাহলে এখন আমরা কি লিখবো? এখান থেকে উপরে লিখে দেখো যে ইটা ইজ ইকুয়াল টু কি? ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। লব্ধ কার্যকর শক্তি 64e/125, আর প্রদত্ত মোট শক্তি ছিল কিন্তু আমাদের ই জুল, ঠিক আছে? তাহলে এখান থেকে আসো 64e/125, এটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি কিন্তু ই ইন্টু 100। ওকে, তাহলে এখান থেকে আসবে দেখো কি 64e/125e ইন্টু 100%। তাহলে এখান থেকে ই কাটা যাবে, ই কাটা গেলে থাকতেছে কি দেখো 64/125 আসতেছে আমাদের 0.512, এখান থেকে আসতেছে আমাদের 0.512, যাকে তুমি 100 দিয়ে গুণ করলে পাবা 51.2%। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা 51.2%, এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। বুঝছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। দেখো মোটামুটি ভালো একটা বড় অঙ্ক না, এটা কিন্তু সিকিউতে আসার মতো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সিকিউতে আসার মতো, বুঝছো? তাহলে এখান থেকে আমরা এখন কর্মদক্ষতা পাইলাম কত? 51.2 না? এবার আসো তোমাদেরকে শর্টকাট দেখাবো। দেখাই শর্টকাট। এমসিকিউতে আসলে কি করবা? দেখো কি বলছে আমাদেরকে, মানে ম্যাথে বলছে যে প্রতি ধাপে 20% অপচয় হলে 3 ধাপে কত, রাইট? তাহলে দেখো প্রতি ধাপে 20% অপচয়
হলে কার্যকর কত? 80%। কার্যকর শক্তি কত? 80%। এই 80 কে তুমি এখন 100 দিয়ে ভাগ করো, কত পাবা? 0.8। কত পাবা? 0.8 পাইলা। আচ্ছা, এখন যদি তুমি কর্মদক্ষতা বের করতে চাও, কত ধাপে বলছে? 3 ধাপে না? কি কালিতে লিখবো? এখন যদি তুমি কর্মদক্ষতা বের করতে চাও, কর্ম দক্ষতা ইটা কি বলছে? 3 ধাপে বলছে না? কয় ধাপে? এটা হচ্ছে 3 ধাপে। 3 ধাপের জন্য দেখো, এই যে কার্যকর শক্তিটা পাইলা, না? 3 ধাপ যেহেতু, তুমি এটাকে 3 বার গুণ করবা। এই দেখো, আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম, 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 100%। দ্যাট মিনস তুমি এখানে বলতে পারো 0.8 হোল কিউব 100%। এখান থেকে তুমি পাবা হচ্ছে 0.512 ইন্টু 100%, 51.2%। চলে আসছে, দেখছো? চলে আসে না? আগের ম্যাথ কই ছিল? আগের ম্যাথ কি কইরা আমি এখানে 51.2 পাইছি, আর এখানে আমি কি করে 51.2 পাইছি। তার মানে এইটা তুমি ইউজ করতে পারবা হচ্ছে ভাইয়া এমসিকিউর জন্য। সিকিউতে কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে না, এটা হচ্ছে এমসিকিউতে ইউজ করতে পারবা এই শর্টকাটটা। তাহলে যত ধাপ, মানে প্রতি ধাপে যত পার্সেন্ট অপচয় হয় বলছে, তাহলে তুমি কার্যকরটা আগে বের করবা 100 দিয়ে মাইনাস করে, বের করে যত ধাপ বলবে ওই কার্যকরের উপরে পাওয়ার দিবা, তত ধাপ সংখ্যা 4 5 যত যা বলে না কেন দিয়ে এটাকে 100 দিয়ে গুণ করবা, দেখবা যে অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে, দেখবা যে অ্যান্সার বের হয়ে গেছে। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। এটা হচ্ছে সিকিউর জন্য অ্যাপ্লিকেবল এই পুরা টাইপটা। বাট এমনিতে আমরা এমসিকিউর জন্য কিন্তু এভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা আমাদের শর্টকাট, খুব সুন্দর একটা শর্টকাট। এই শর্টকাটের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। তো তোমরা যারা যারা কাজক্ষমতা শক্তি নিয়ে দুশ্চিন্তায় আছো, কাজক্ষমতা শক্তির একদম ডেপথ কনসেপ্ট বা ডেপথ গিয়ে ম্যাথ সলভ করবো কিভাবে, এই জিনিসগুলো হয়তো বা মাঝে মাঝে বুঝতে অসুবিধার মধ্যে পড়ো, তোমাদের জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ ভাবে আশা করি একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। এবং সেই সাথে আমাদের ক্ষমতা কর্মদক্ষতার পার্টটা আজকে শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা কুয়া সংক্রান্ত যেই থিওরি এবং ম্যাথ আছে না কেন সেগুলোতে আমরা হচ্ছে কি আবার ফোকাস করবো, এবং কুয়ার সংক্রান্ত ম্যাথের মাধ্যমে আমাদের কাজক্ষমতা শক্তি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা নতুন কোনো চ্যাপ্টার হয়তো বা আমরা বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এবং সাথে সাথে আমাদের কিন্তু চলতরিৎ চ্যাপ্টারটা চলছে, চলতরিতের 2টা লেকচার শেষ, 3 নম্বর লেকচারটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। তো আমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার একসাথে চলছে। ঠিক আছে, তো আবার হায়ার ম্যাথের ক্ষেত্রে সূচক এবং লগারিদমীয় ফাংশন আমি চালাচ্ছি, একই সাথে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার চলমান। তো তোমরা চাইলে কোর্স আকারে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এই ক্লাসগুলো একটার পর একটা দেখে নিতে পারো। যদিও ডিউরেশন বেশি, ভাইয়া তোমাদেরকে কোনো শর্টকাট নিয়মে শেখাতে চাচ্ছি না, তোমাদেরকে যত বেশি থিওরি এবং কনসেপ্ট নলেজ দেওয়া যায় ওই অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং অবশ্যই এক্সামের আগে হয়তো বা আমরা ওয়ান শট ক্লাস এবং সেই টাইপের যে পুরো বই 4-5 ঘন্টায় শেষ হয়ে যাবে এরকম টাইপের ক্লাস আমি কিন্তু আনবো। সো ওগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। যখন তোমরা ফাউন্ডেশন ক্লাসগুলো করবো তখন কিন্তু মোটামুটি সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে একদম যত টাইমই লাগুক না কেন একদম সব ধরনের বেসিক সহ থিওরিগুলো বোঝার ট্রাই করবা, ম্যাথগুলো সলিউশন করার ট্রাই করবা। ঠিক আছে, তো সেই সাথে সাথে আমাদের লেকচার 3 আজকে শেষ হলো। লেকচার 3 তে ভাই আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পড়াশোনা করছি। কি কি জিনিস নিয়ে পড়াশোনা করলাম বলো তো? আমরা ফার্স্টে ক্ষমতা নিয়ে স্টার্ট করছিলাম, রাইট? এবং ক্ষমতা থেকে আমরা মোটামুটি ভালো বেশ কিছু কনসেপ্ট নেওয়া ট্রাই করছি। এই যে এখান থেকে হচ্ছে আমাদের কাছে ক্লাস শুরু হয়েছে। তো ক্ষমতা নিয়ে পড়ছি, ক্ষমতা নিয়ে অনেক ধরনের ডেপথ আলোচনা করলাম। ক্ষমতা থেকে একক মাত্রা কি হতে পারে না হতে পারে, সূত্র কিভাবে ডিরাইভ করতে পারি, কয়েকটা অনুধাবনমূলক কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমরা দেখার ট্রাই করছি। ঠিক আছে, তারপর আমরা 2-একটা এক্সাম্পল দেখলাম, খুব ছোট ছোট এক্সাম্পল দেখছি। এগুলা হচ্ছে আমরা যখন আবার সিকিউ প্র্যাকটিস করবো তখন বড় বড় এক্সাম্পল দেখবো। এরপর আমরা কর্মদক্ষতার মধ্যে ঢুকেছি। কর্মদক্ষতা যতটা সুন্দর করে সহজ ভাষায় বোঝানো যায়
চিত্র এঁকে এঁকে আমরা কিন্তু তোমাকে বোঝানোর ট্রাই করলাম, ঠিক আছে? বুঝছো? তারপর এখানে বিভিন্ন ধরনের সূত্র আমি দেখাইছি, সবগুলো সূত্র একই জিনিস, জাস্ট কনসেপ্টটা তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝবা। ওকে, তারপর হচ্ছে আমরা কর্মদক্ষতা নিয়ে কয়েকটা ম্যাথ করলাম, ঠিক আছে? কর্মদক্ষতা নিয়ে কয়েকটা ম্যাথ করা ট্রাই করলাম এবং একটা হিউজ ম্যাথ করলাম আমরা এই জিনিসটা, হ্যাঁ। এবং এর লাস্টে আমরা এই ম্যাথের উপর একটা শর্টকাট দেখে আমাদের ক্লাসটা আজকে শেষ করলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আমাদের লেকচার 4 খুব তাড়াতাড়ি আসবে, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে এবং এই ক্লাসটা হচ্ছে আমরা আজকে আপলোড করে দিব। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ভালো মতো পড়াশোনা করবা, নিজের যত্ন নিবা। বাই বাই।